হ্যালো এন্ড ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রুটস এডু। রুটস এডু হচ্ছে বাংলাদেশের ফার্স্ট এভার টেক কোম্পানি। আমি তাহির হাসান রিদ্ধ আজকে তোমাদের সাথে আছি অনলাইন ফিজিক্স মেন্টর হিসেবে। আজকে আমরা এইচএসসি 2021 একাডেমিক কোর্সের জ্যামিতিক আলোক বিজ্ঞানের 4 নম্বর ক্লাসটা আজকে আমরা করব এবং আজকে ক্লাসে আমরা দৃষ্টি সহায়ক যন্ত্র অর্থাৎ অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র এই সংক্রান্ত যে আলোচনাগুলো এবং এই সংক্রান্ত থিওরি এবং ম্যাথগুলো আমরা ইন ডিটেইলসে করব। তো আজকের ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ব্যাপার বলে নেই, সেটা হচ্ছে যে রুটস এডু বাংলাদেশের সর্বপ্রথম একটি এডুকেশন টেকনোলজি কোম্পানি, যেখানে আমরা দুটো সার্ভিস নিয়ে আসছি। একটা হচ্ছে আমাদের রুটস এডু ইউটিউব চ্যানেল, যেখানে আমরা প্রতিনিয়ত ফ্রি ভিডিও দিচ্ছি এইচএসসি লেভেলের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের উপর। এখানে প্রায় প্রতিদিন কোনো না কোনো টপিকের উপর কিন্তু আমরা ফ্রি ভিডিও দিচ্ছি এবং সিরিয়াল বাই আমাদের বিভিন্ন ভিডিওগুলো আমাদের প্লেলিস্টে কিন্তু সাজানো আছে। তো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করনি, তারা দ্রুত একটু আমাদের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই তোমরা যেটা করবা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করার পাশাপাশি একটু অবশ্যই বেল আইকনটাতে চেপে রাখবা। বেল আইকনটাতে চেপে রাখলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিও আসলেই সেই ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমরা তোমাদের মোবাইলে পেয়ে যাবা। আর আমাদের যেটা প্রিমিয়াম সার্ভিস সেটা হচ্ছে রুটস প্লাস। রুটস প্লাসে আমরা কি করি? রুটস প্লাসে হচ্ছে আমরা একটা এক্সক্লুসিভ কন্টেন্ট নিয়ে আসি, যেখানে হচ্ছে আমরা একটু এক্সট্রা সৃজনশীল প্র্যাকটিস করাই, অ্যাডমিশন টেস্টে আসা যে কিছু গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো সেগুলো আমরা সলভ করাই এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যারা রুটস প্লাসের প্রিমিয়াম মেম্বার তারা কিন্তু প্রতিনিয়ত আমাদের তাদের পড়ালেখা সংক্রান্ত যে প্রবলেমগুলো বা ডাউটগুলো, কোনো ম্যাথে আটকে গেলে যে প্রবলেমগুলো তারা ফেস করে, সেই প্রবলেমগুলো যখন আমাদের টিচারদেরকে জানায়, সেই প্রবলেমগুলো কিন্তু আমাদের টিচাররা তাদেরকে ইনস্ট্যান্ট সলভ করে দেয়। তো ডাউট ক্লিয়ারিং ক্লাস, মাস্টার ক্লাস, লাইভ ক্লাস, এই এক্সট্রা জিনিসপত্রগুলো, তারপর হচ্ছে লাইভ এক্সাম, এগুলোর জন্য কিন্তু আমাদের রুটস প্লাস যে প্রিমিয়াম সার্ভিস সেটা। আর রুটস প্লাসে জয়েন করতে হলে তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের প্লে স্টোরে রুটস এডু নামে একটি লার্নিং অ্যাপ আছে। সেই লার্নিং অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করে ফেলতে হবে। এখানে সুন্দর মতো দেখা যাচ্ছে যে কি কি ফিচার আমরা দিচ্ছি তোমাদেরকে রুটস অ্যাপের লার্নিং অ্যাপে, যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম সার্ভিস। সেখানে রেকর্ডেড ক্লাসেস অন ইচ টপিক, ডাউট ক্লিয়ারিং ক্লাস, লাইভ ক্লাস, মাস্টার ক্লাস, লাইভ এক্সাম, ক্লাস নোটস এন্ড লেকচার পিডিএফ, স্পেশাল টিপস, ট্রিক্স, এক্সাম হ্যাকস এবং প্রতিটা ক্লাসের এসএমএস রিমাইন্ডার। তো তোমরা যদি তোমাদের প্রস্তুতিটাকে আর ধাপ উপরে নিতে চাও, যারা ইউটিউব ক্লাস করে তাদের থেকেও তোমরা যদি তোমাদের প্রস্তুতিটাকে আরেক ধাপ উপরে নিতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই জয়েন করতে হবে আমাদের প্রিমিয়াম সার্ভিস রুটস প্লাসে। আচ্ছা, তো রুটস প্লাসে জয়েন করার জন্য আমাদের রুটস এডু লার্নিং অ্যাপটা তোমরা কিভাবে পাবা সেটা তোমাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্লে স্টোরে তোমরা যদি যাও, অ্যান্ড্রয়েড প্লে স্টোর, সেখানে রুটস এডু লিখে সার্চ দিলে দেখবে একটা অ্যাপ আসবে। এই অ্যাপটা তোমরা হচ্ছে ইনস্টল করে ফেলবা। ইনস্টল করার পর তোমরা যারা হচ্ছে রেজিস্ট্রেশন করনি তারা অবশ্যই কি করবা, এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবা, নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছো তারা হচ্ছে এই লগইনে চলে যাবা, সেখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে তুমি লগইন করে ফেলতে পারবা। যখন তুমি লগইন করে ফেলবা তখন দেখবে এরকম অনেকগুলো কোর্স সাজানো আছে। সেখান থেকে তুমি যেই কোর্সটাতে এনরোল করনি সেই কোর্সটাতে তুমি কি করবা, এনরোল নাও বাটনে ক্লিক করবা। যেই কোর্সে তুমি এনরোল নাও বাটন দেখতে পারবা আর কি, যেই কোর্স তুমি করনি। যদি কোনো কোর্স তুমি অলরেডি পারচেজ করে থাকো তাহলে সেখানে এক্সপ্লোর নাও থাকবে। এক্সপ্লোর নাওতে গেলেই তুমি হচ্ছে কোর্সের ভিডিওগুলো দেখতে পারবে এবং আদার্স ফিচার্সগুলো তোমার কাছে আনলক হয়ে যাবে। আর তুমি যেই কোর্সটা এনরোল করনি সেখানে আসবে এনরোল নাও। এনরোল নাওতে যাওয়ার পর এখানে যাবা গো টু পেমেন্টে। গো টু পেমেন্টে চলে যাওয়ার পর দেখবা যে এখানে একটা পেমেন্ট গেটওয়ে আসবে, যেখানে তুমি হচ্ছে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারো, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারো অথবা নেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারো। তো তুমি যদি মোবাইল ব্যাংকিং এ সিলেক্ট করো তাহলে দেখবা যে এখানে বিকাশ, রকেট, নগদ এবং আদার্স আরো মোবাইল ব্যাংকিং আছে। তুমি যে কোনোটা পেমেন্ট মেথডের মাধ্যমে তুমি যদি আমাদের এই কোর্সের মধ্যে যে প্রয়োজনীয় অ্যামাউন্টটুকু সেটা পেমেন্ট করে দাও, তাহলে দেখবা যে তোমার এই প্রোফাইলের মধ্যে আমাদের ভিডিওগুলো আনলক হয়ে গেছে। যেখানে দেখো যে ইউটিউব ক্লাসগুলোর ফাঁকে ফাঁকে হচ্ছে আমাদের প্লাস ক্লাস, অর্থাৎ ইউটিউব ক্লাসে আমরা যে থিওরিগুলো পড়াই সেই থিওরিগুলোর উপর যে এক্সট্রা আলোচনা, এক্সক্লুসিভ আলোচনা, সেগুলো কিন্তু আমরা প্লাসের ক্লাসে করে থাকি এবং প্রতিটা ক্লাসের নিচে দেখো লেকচার পিডিএফটা কিন্তু দেওয়া থাকে। আর আমরা রুটস এডু হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম একটি এডুকেশন টেকনোলজি কোম্পানি যাদের মূল মন্ত্র হচ্ছে লার্নিং মেড সিম্পল। আমরা যে কোনো লার্নিংকে খুব সিম্পল আকারে বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে দেওয়ার মূল মন্ত্রে দীক্ষিত। ঠিক আছে, তো হচ্ছে আজকের ক্লাসটা আমরা শুরু করে দিব। আজকের ক্লাসে আমাদের আলোচনার টপিক হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান, এটা হচ্ছে 4 নম্বর ক্লাস এবং আজকে আমরা আলোচনা করব হচ্ছে দৃষ্টি সহায়ক যন্ত্র নিয়ে। তো চলো আজকে আর কথা না বাড়িয়ে আমরা মেইন টপিকে চলে যাই। দৃষ্টি সহায়ক যন্ত্রটার সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে সকল যন্ত্র কোনো বস্তু দেখার ব্যাপারে আমাদের চোখে সাহায্য করে থাকে তাকেই বলা হয়ে থাকে দৃষ্টি সহায়ক যন্ত্র বা বীক্ষণ যন্ত্র। এবং দৃষ্টি সহায়ক যন্ত্র মধ্যে আমাদের দুটো খুব কমন, সেটা হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। ক্লিয়ার? তো তোমরা দেখো ছবিতে দেখতে পারতেছো যে এটা অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু আমরা খুব ছোট জিনিসকে একটু বড় আকারে দেখি এবং দূরবীক্ষণ যন্ত্র দিয়ে কি আমরা কি করি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা অনেক দূরে যে বস্তুগুলো অবস্থিত সেই দূরের বস্তুগুলোকে আমরা কাছে দেখতে পাই, অর্থাৎ একটু বড় আকারে দেখতে পাই। যেমন ধরো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে আমি চাঁদের ছবি দেখতে পাই বা মঙ্গল গ্রহের ছবি দেখতে পাই। আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেমন হচ্ছে বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া, এদেরকে একটু বড় করে দেখা যায়। তো এই যন্ত্রগুলো হচ্ছে আমাদেরকে
যে কোনো আকৃতির বস্তু বা যে কোনো অবস্থানের বস্তু দেখার ব্যাপারে আমাদের চোখকে সাহায্য করে থাকে, সো এদেরকে এজন্য বলা হয়ে থাকে দৃষ্টি সহায়ক যন্ত্র বা অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস। আচ্ছা, এখন আমাদের মেইন আলোচনার টপিক হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। তো অণুবীক্ষণ যন্ত্রের সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে যন্ত্রের সাহায্যে চোখের নিকটবর্তী অতি ক্ষুদ্র বস্তুকে বড় করে দেখা যায় তাকেই বলা হয়ে থাকে অণুবীক্ষণ যন্ত্র বা মাইক্রোস্কোপ। এবং মাইক্রোস্কোপ কিন্তু অ্যাকচুয়ালি দুই প্রকার, একটা হচ্ছে সরল অণুবীক্ষণ যন্ত্র যেটাকে আমরা বলে থাকি ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ, এবং একটা হচ্ছে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তো প্রথমে আমরা আলোচনা করব সরল অণুবীক্ষণ যন্ত্র বা বিবর্ধক কাঁচ নিয়ে। তো এই জিনিসটা হচ্ছে তোমরা অনেকেই দেখে আসছো, স্পেশালি হচ্ছে আমরা তো যারা সায়েন্সের ছাত্র তাদেরকে কিন্তু প্র্যাকটিক্যাল করতে হয় বিভিন্ন কলেজে, সেখানে কিন্তু ডিসেক্টিং বক্স নামে একটা ব্যাপার থাকে। ওই ডিসেক্টিং বক্সের ভিতরে কিন্তু একটা ছোট ম্যাগনিফাইং গ্লাস সবাইকে দেওয়া হয়, আর এই ম্যাগনিফাইং গ্লাস কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, খুব বেশি দাম না। তোমরা চাইলে ম্যাগনিফাইং গ্লাসটা কিনে কিন্তু নিজের কাছে রাখতে পারো, একটা জিনিস তোমার ভালো লাগবে আর কি, বিভিন্ন জিনিস তোমরা বড় করে দেখতে পারবা। তবে ম্যাগনিফাইং গ্লাসের ব্যাপারটা হচ্ছে এখানে শুধুমাত্র একটা উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং এই লেন্সের বিবর্ধন ক্ষমতা কিন্তু খুব বেশি না। এটা দিয়ে হয়তো আমি কোনো খুব ছোট লেখাকে অনেক বড় করে দেখতে পারি, বা যারা হচ্ছে জ্যোতিষী তাদের কাছে যখন তোমরা যাও তখন দেখবা যেরকম হাত দেখে, তো হাতের রেখাগুলোকে তারা একটু বড় করে দেখায়, তো ওরকম মোটামুটি ছোট জিনিসকে বড় করে দেখা যায়। কিন্তু অতি ক্ষুদ্র যদি কোনো জিনিস তুমি দেখতে চাও, যেমন ধরো তুমি ভাইরাস ব্যাকটেরিয়া লেভেলে যেখানে হচ্ছে মাইক্রোমিটার বা হচ্ছে পিকোমিটার রেঞ্জে কোনো একটা বস্তুর সাইজ, সেই জিনিসগুলো দেখার জন্য কিন্তু তোমাকে এই সরল অণুবীক্ষণ যন্ত্র যেটা মাইক্রোস্কোপ বা সিম্পল মাইক্রোস্কোপ বা যেটা ম্যাগনিফাইং গ্লাস, সেটা কিন্তু তোমাকে খুব বেশি হেল্প করতে পারবে না। আচ্ছা, যাই হোক, তো এই সিম্পল মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে আমরা সবাই জানি যে উত্তল লেন্স সব ধরনের বিম্ব গঠন করে। উত্তল লেন্স কিন্তু বিবর্ধিত বিম্ব গঠন করতে পারে, খর্বিত বিম্ব গঠন করতে পারে। তবে আমরা যদি উত্তল লেন্সের মধ্যে অবাস্তব এবং বিবর্ধিত বিম্ব গঠন করতে চাই তাহলে এর সামনে লক্ষ্যবস্তুকে রাখতে হয় ফোকাসের ভিতরে। এবং কেন ফোকাসের ভিতরে লক্ষ্যবস্তু রাখলে উত্তল লেন্স বিবর্ধিত এবং অবাস্তব বিম্ব গঠন করে সেই সম্পর্কে যে আলোচনাটুকু সেটা কিন্তু আমি আগের ক্লাসে করে আসছি। তো যারা আগের ক্লাস মিস করে আসছো তারা আমার আগের ক্লাসগুলো দেখে আসলে তোমাদের এই কথাটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে শুধুমাত্র একটা উত্তল লেন্স, এই উত্তল লেন্সের কারণে যে বিবর্ধন ম্যাগনিফিকেশন, সেটার জন্য আমরা ফর্মুলা জানি, ম্যাগনিফিকেশন সমান হবে 1+d/f। এখানে স্মল এফ হচ্ছে এই উত্তল লেন্সটার ফোকাস দূরত্ব, আর ডিটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তো আমরা জানি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার স্বাভাবিক চোখের জন্য। তো এই 25 সেন্টিমিটার যদি আমরা এখানে বসাই তাহলে কিন্তু ম্যাগনিফিকেশন বা বিবর্ধনটা আমরা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে এই সূত্রটা কিভাবে আসলো, এই সূত্রটা প্রমাণটা আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এটা যদি একটা উত্তল লেন্স হয়, ম্যাগনিফাইং গ্লাস হয়, তাহলে এটার সামনে যদি আমি যে পি কিউ একটা লক্ষ্যবস্তু রাখি, তাহলে এখান থেকে দেখো আলোক রশ্মি যাবে একটা সমান্তরালে যাবে। তাহলে এটা যখন কি হবে, এটা যখন হচ্ছে আমাদের কিভাবে এই প্রতিসরিত হবে, যখন প্রতিসরিত হবে তখন হচ্ছে এমন ভাবে প্রতিসরিত হবে যেন হচ্ছে অপর পাশে হচ্ছে ফোকাস দিয়ে যাবে। আচ্ছা, আর যদি মনে করে এটা একদম আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে এটা অপর পাশে প্রতিসরিত হওয়ার সময় আলোক কেন্দ্র বরাবরই চলে যাবে। এরকম ভাবে যদি দুটো রশ্মি আমরা আঁকি তাহলে দেখা যাবে কি দুটো রশ্মি দুই দিকে এরকম ছড়িয়ে গিয়েছে। তো এইখানে যদি কোনো চোখ রাখা হয়, চোখের কাছে মনে হবে যে ছড়িয়ে যাওয়া রশ্মিটুকু আসলে উৎসটা কোনটা, ছড়িয়ে যাওয়া রশ্মিটুকুর উৎসটা হচ্ছে ওই যে পিছন দিকে যদি আমি দুটো রশ্মিকে বর্ধিত করি তাহলে এই বিন্দুতে, তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে পি বিন্দু, এই পি বিন্দুর যে বিম্ব সেই বিম্বটা হচ্ছে আমরা পাচ্ছি পি প্রাইমে। অনুরূপভাবে আমরা বের করতে পারি কিউ বিন্দুর বিম্বটা আমরা পাবো হচ্ছে কিউ প্রাইমে। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে যদি আমি এই পি কিউ যে লক্ষ্যবস্তুটাকে যদি এই উত্তল লেন্সের ফোকাসের ভিতরে কোনো অবস্থানে রাখি, ধরো নাও ফোকাসটা যদি আমাদের এরকম পজিশনে হয়, ফোকাসের ভিতরে যদি কোনো অবস্থানে রাখি তাহলে এই পি কিউ লক্ষ্যবস্তুর একটা অবাস্তব বিম্ব, মানে লক্ষ্যবস্তু যেই পাশে আছে সেই পাশে একটা বিম্ব, বিবর্ধিত বিম্ব এবং সোজা একটা বিম্ব কিন্তু আমরা দেখতে পারবো শুধুমাত্র একটা উত্তল লেন্সের মাধ্যমে। তো ম্যাগনিফাইং গ্লাস কিন্তু অ্যাকচুয়ালি এভাবে কাজ করে। কোনো ম্যাগনিফাইং গ্লাসের সামনে যদি কোনো লক্ষ্যবস্তুকে তুমি বেশি দূরে রাখো তখন অপর পাশ থেকে দেখবা যে লেখাগুলোকে, যদি আমি কোনো কাগজের লেখা দূরে রাখি তাহলে দেখা যাবে যে লেখাগুলোকে উল্টো দেখা যাচ্ছে। কারণ আমরা জানি উত্তল লেন্স থেকে যদি আমরা মোটামুটি ফোকাসের বাইরে কোনো লক্ষ্যবস্তু রাখি তাহলে উত্তল লেন্সের এই পাশে বাস্তব বিম্ব গঠিত হবে এবং এই জিনিসগুলো বিম্বগুলো কিন্তু উল্টো হবে। এবং এই সংক্রান্ত ডিটেলস আলোচনাগুলো কিন্তু আমি আগের ক্লাসে করে আসছি। উত্তল লেন্সের যে 6টা বা 7টা পজিশন ছিল সেই 7টা পজিশনে কোন জায়গায় লক্ষ্যবস্তু রাখলে বিম্ব কিরকম হয় সেগুলো নিয়ে আলোচনা কিন্তু আমি ডিটেলস 3 নম্বর ক্লাসটাতে করে আসছি। তো তোমরা যারা মিস করেছো তারা 3 নম্বর ক্লাসটা করে আসো। আর আমি সেখানে এটাও দেখিয়েছিলাম যে যদি লক্ষ্যবস্তুকে ফোকাসের ভিতরে রাখা হয় তাহলে একটা অবাস্তব বিম্ব, লক্ষ্যবস্তু যেই পাশে আছে সেই পাশেই একটা অবাস্তব বিম্ব গঠিত হবে এবং সোজা বিম্ব গঠিত হবে, বিবর্ধিত বিম্ব গঠিত হবে। এই একটা পজিশনকে নিয়েই কিন্তু হচ্ছে আমাদের ম্যাগনিফাইং গ্লাস কাজ করবে। সো ম্যাগনিফাইং গ্লাসকে যে কোনো জায়গায় রাখলে হবে না, লক্ষ্যবস্তুর খুব কাছাকাছি রাখতে হবে যাতে লক্ষ্যবস্তুটা ফোকাসের ভিতরে থাকে। এই জিনিসটা হচ্ছে আমাদের এনশিওর করতে হবে। তো যাই হোক, এখন আমরা ধরে নেই যে এই ও কিউ হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে ইউ, এবং ও থেকে হচ্ছে আমাদের কিউ প্রাইম পর্যন্ত এটা হচ্ছে আমাদের ভি, যেটা হচ্ছে আমাদের বিম্বের দূরত্ব।
তো আমরা জানি যদি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব স্মল এফ হয় তাহলে আমরা লেন্সের সমীকরণ থেকে জানি যে 1/u + 1/v = হচ্ছে আমাদের 1/f। এটা আমরা সবাই জানি। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে উভয় পক্ষকে আমরা ভি দিয়ে গুণ করতে পারি। তো ভি দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে v/u, তারপর হচ্ছে প্লাস এখানে আমরা পাচ্ছি হচ্ছে 1 আমরা পাচ্ছি হচ্ছে v/f। আচ্ছা, তো আমরা যদি এখন এই v/u কে অপর পাশে নেই তাহলে আমরা পাবো এরকম যে 1 - v/f হচ্ছে v/u। ক্লিয়ার? আচ্ছা, তো 1/u + 1/v = 1/f। তো আমরা যদি v দিয়ে গুণ করি তাহলে আমরা পাচ্ছি v/u প্লাস হচ্ছে 1 হচ্ছে v/f। এখন আমরা যেটা করব, এই v/f কে আমরা বাম সাইডে নিয়ে আসলাম এবং v/u কে আমরা ডান সাইডে নিয়ে গেলাম, তাহলে এখানে একটা মাইনাস সাইন আসবে। তাহলে আমরা পাচ্ছি যে 1 - v/f হচ্ছে -v/u। এখন তোমরা একটু মনে করে দেখো যে আমরা আগে ক্লাসে পড়েছিলাম যে কোনো লেন্সের বিবর্ধন কিন্তু হচ্ছে -v/u এর সমান। তাহলে আমরা একটু লিখি যে বিবর্ধন m সেটা হচ্ছে -v/u এর সমান। এটা যে কোনো লেন্সের বেলায় সত্য। তাহলে আমরা এই যে -v/u এটার পরিবর্তে লিখতে পারি বিবর্ধন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে M = 1 - v/f। আমরা লিখতে পারি হচ্ছে 1 - v/f। তাহলে এটাই কিন্তু হচ্ছে আমাদের বিবর্ধনের জন্য প্রয়োজনীয় সূত্র হওয়ার কথা ছিল। ক্লিয়ার? আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এই উত্তল লেন্সের সামনে একটা জায়গায় বিম্ব পেলাম এবং বিবর্ধনটা পেলাম, তবে এই চোখটাকে কোথায় রাখলে এই পজিশনে যে বিম্বটা আছে সেটা আবার সবচেয়ে বড় দেখা যাবে। এখন আমরা একটু যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে দেখতে পারবো চোখ যদি আমরা অনেক বেশি দূরে রাখি তাহলে এই লক্ষ্যবস্তুটাকে কিন্তু মানে বিম্বটাকেও কিন্তু অনেক ছোট দেখা যাবে। আবার যদি মনে করো চোখটাকে আমি অনেক কাছে নিয়ে আসতে থাকি তাহলে কিন্তু বিম্বটাকে আস্তে আস্তে বড় দেখা যাবে। এটা হচ্ছে চোখের খুব কমন একটা প্রক্রিয়া যে একটা জিনিস এই কলমটা যদি এখানে থাকে তাহলে আমি যদি চোখটা অনেক কাছে রাখি তাহলে কলমটাকে আমি অনেক বড় দেখতেছি। এই সেম কলমটাকে দূরে রাখবো কিন্তু এখানে কিন্তু কলমটার দৈর্ঘ্য চেঞ্জ হয় না, জাস্ট দূরত্ব চেঞ্জ হয়ে গেল, কিন্তু আমার চোখের কাছে কিন্তু জিনিসটাকে ছোট মনে হবে। এটা কারণ কি? কারণ হচ্ছে এটা আগের ক্লাসে আমি বলেছিলাম যে কোনটা লক্ষ্যবস্তু চোখে যে কোণ উৎপন্ন করে সেই কোণটাকে বলা হয় বীক্ষণ কোণ, এবং বীক্ষণ কোণটাই যদি বড় হয়ে যায় তাহলে লক্ষ্যবস্তুটাকে বড় দেখা যায়, এবং বীক্ষণ কোণটা যদি ছোট হয়ে যায় তাহলে লক্ষ্যবস্তুটাকে ছোট দেখা যায়। এটা চোখের খুব কমন একটা প্রক্রিয়া। তো এরকম আর কি ব্যাপারটা, যদি আমি এই চোখটাকে অনেক কাছে নিয়ে আসি তাহলে কিন্তু এই বিম্বটাকে আমি মোটামুটি আরো বড় দেখব। এখন কাছে মানে কতটুকু কাছে, এটা কিন্তু একটা সীমা আছে। আমাদের চোখ কিন্তু অনেক কাছে নিয়ে আসলে একদম চোখের কাছে সাথে লাগিয়ে দিলেই কিন্তু যে জিনিসটা অনেক বড় হয়ে যাবে ব্যাপারটা তা না। আমাদের চোখে কিন্তু সর্বনিম্ন পর্যন্ত দূরত্ব আছে, যে দূরত্ব পর্যন্ত আমাদের চোখ স্পষ্ট দেখে সেই দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে 25 সেন্টিমিটার, এবং এই দূরত্বটার একটা নাম আছে, তার নাম হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই চোখ থেকে এই যে P' Q' যে বিন্দুটা, মানে বলতে গেলে হচ্ছে আমরা যদি এই চোখটাকে এই লেন্সের সাথে লাগিয়ে রাখি এবং এই লেন্স থেকে যদি P' Q' বিম্বটার দূরত্ব যদি আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের সমান হয়, তখনই দেখা যাবে যে আমাদের এই বিম্বটা হচ্ছে এই পজিশনের মধ্যে সবচেয়ে বড় আকার আমাদের চোখের মধ্যে ধরা পড়বে। তো অ্যাকচুয়ালি আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে বিম্বের যে বিম্বের দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের সমান, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে D। কিন্তু এটা ব্যাপার হচ্ছে যে এই যে বিম্বের যে দূরত্ব সেটা কিন্তু আসলে একটা কি সংখ্যা? নেগেটিভ সংখ্যা, কারণ এই বিম্বটা কিন্তু একটা অবাস্তব বিম্ব। এই কারণে আমরা যখন সূত্রের মধ্যে 25 সেন্টিমিটার বসাই তখন তো অ্যাকচুয়ালি এটা চিন্তা করি না যে এটা কি +25 না -25, আমরা জাস্ট চোখের পলকে হচ্ছে +25 বসিয়ে দেই। তো সেইখানে যেন ঝামেলা না হয় এই কারণে আমরা সূত্রের মধ্যেই এই মাইনাসটা দিয়ে দিব, যাতে তুমি যখন এই সূত্রটা ব্যবহার করবা তখন তোমাকে আসলে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে না এখানে যে বাস্তব বিম্ব গঠিত হচ্ছে নাকি অবাস্তব বিম্ব গঠিত হচ্ছে। সো তোমার অঙ্কের বেলায় যেন কোনো সমস্যা না হয় সেই সমস্যাটা থেকে তোমাকে বাঁচানোর জন্যই আমরা কি করতেছি, এই ফর্মুলার ভিতরেই এটা যে অবাস্তব বিম্ব এই জিনিসটা হচ্ছে ক্লিয়ার করে মাইনাস বসিয়ে দিচ্ছি। তাহলে এখন তুমি যদি চিন্তা করো যে স্মল ভি যদি -d হয়, এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা পাবো একটা ফর্মুলা যে M সমান হচ্ছে 1 প্লাস তোমার হচ্ছে D/f। তাহলে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে আমাদের কি সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে ম্যাগনিফিকেশন বা বিবর্ধন এটার ফর্মুলাটা। ক্লিয়ার? আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো এবং পরবর্তীতে তোমাদের এই ফর্মুলা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যে ফর্মুলা আমরা এখানে লিখে রাখছিলাম M = 1 + D/f, এটা অ্যাকচুয়ালি আসছে M = 1 - v/f থেকে এখানে v বসানো হয়েছে -d। তো তুমি যখন এই ফর্মুলা ডিরেক্টলি বসাবা তখন তোমাকে অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে না এই 25 সেন্টিমিটার কি বাস্তব না অবাস্তব, তুমি +25ই বসিয়ে দিবা, কারণ আমি অলরেডি v এর মধ্যে মাইনাস দিয়েই কিন্তু এই ফর্মুলাটা প্লাস দিয়ে নিয়ে আসছি। তো এটা নিয়ে আর টেনশন করতে হবে না। আচ্ছা, এখন একটা ব্যাপার সেটা হচ্ছে যে যদি এরকম হয় যে ধরে নাও যে এই চোখ থেকে আমাদের লেন্সের দূরত্ব হচ্ছে আমাদের a,
চোখ থেকে লেন্সের দূরত্ব হচ্ছে আমাদের এ, এবং আমি যদি সবচেয়ে বড় আকৃতিতে বিম্বটাকে দেখতে চাই তাহলে আমাদের চোখকে রাখতে হবে এই বিম্ব থেকে ডি দূরত্ব, তাহলে এই চোখ থেকে আমাদের বিম্বের দূরত্ব হচ্ছে আমাদের ডি। তাহলে ব্যাপারটা এরকম ভাবে দাঁড়াবে যে দেখো ডি থেকে যদি আমি এটাকে মাইনাস করি তাহলেই কিন্তু আমি পাচ্ছি কত, ভি পাচ্ছি। তাহলে ভি এর যে পরম মান, ভি এর পরম মানটা তখন দাঁড়াবে এরকম, ভি সমান দাঁড়াবে এরকম ডি মাইনাস এ, ভি সমান দাঁড়াবে এরকম ডি মাইনাস এ। কিন্তু অ্যাকচুয়ালি এই যে ডি মাইনাস এ যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা কিন্তু নেগেটিভ হওয়া উচিত, কারণ এই বিম্বটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব। তাহলে আমি কি করবো, সামনে মাইনাস দিব, তাহলে ভি সমান হচ্ছে আমাদের মাইনাস ডি বাই এ। আমরা যদি এই সূত্রটা মানে এই ফর্মুলাটা যদি ভি এর যে মানটা সেটা যদি আমি আবার এই ইকুয়েশনের মধ্যে বসাই তাহলে কিন্তু আমাদের সূত্রটা চেঞ্জ হয়ে এরকম দাঁড়াবে, এম ইজ ইকুয়াল টু দাঁড়াবে 1, এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে আমরা দ্বারা পাবো 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ। তাহলে আমাদের ফর্মুলাটা দাঁড়াবে এরকম যে বিবর্ধন সমান এম ইজ ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ডি মাইনাস এ বাই এফ, যেখানে ডি হচ্ছে স্পর্শদর্শনের ন্যূনতম দূরত্ব এবং এ যেটা, এ হচ্ছে আমাদের লেন্স থেকে চোখের দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, তো অনেক সময় এরকম সূত্র দিয়ে ছোটখাটো এমসিকিউ পরীক্ষাতে চলে আসে। অ্যাকচুয়ালি এই সিম্পল মাইক্রোস্কোপ থেকে যে অনেক কঠিন অঙ্ক আসবে ব্যাপারটা তা না, এখান থেকে হচ্ছে ছোটখাটো এমসিকিউ আসতে পারে। যেমন তোমাকে বলতে পারে যে একটা উত্তল লেন্সের ফোকাস দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এটা দিয়ে যদি আমি একটা ম্যাগনিফাইং গ্লাস বানাই তাহলে এটা বিবর্ধন কত হবে। তো খুবই ইজি, এফ হচ্ছে আমাদের প্লাস 20 সেন্টিমিটার হবে, ডি এর মধ্যে আমরা জানি এটা কনস্ট্যান্ট, এটা 25 সেন্টিমিটার বসাবো, জাস্ট 1 প্লাস 25 বাই 20 বসালেই কিন্তু আমরা ম্যাগনিফিকেশনের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আবার যদি মনে করো বলে দেয় যে এখানে উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটারই ছিল, আমরা চোখ থেকে লেন্সের দূরত্বটা পাচ্ছি হচ্ছে ধরো 5 সেন্টিমিটার, তাহলে এখানে ম্যাগনিফিকেশনটা কত হবে, তাহলে এখানে বসাবো কত, যে 25 মাইনাস 5 মানে উপরে বসবে 20, নিচে বসবে 20, তাহলে 20 কাটাকাটি যে 1, তাহলে ম্যাগনিফিকেশন দাঁড়াবে হচ্ছে আমাদের 1, অ্যাকচুয়ালি কোনো বিবর্ধন হচ্ছে না। তাহলে যে এটাকে আমরা দেখতে পারতেছি যত কমিয়ে রাখা যায়, এটা যেহেতু মাইনাস হচ্ছে, তো এটাকে আমি যত কম রাখতে পারবো ততই আমাদের ম্যাগনিফিকেশনের মানটা আস্তে আস্তে বাড়বে। মানে মেন কথা হচ্ছে যদি আমি চোখটাকে একদম লেন্সের সাথে লাগিয়ে রাখতে পারি তাহলে আমাদের ম্যাগনিফিকেশন সবচেয়ে বেশি হবে, আর এই দূরত্বটা যত বাড়বে, যত বাড়বে, ম্যাগনিফিকেশনের ভ্যালু আস্তে আস্তে ততটা কমতে থাকবে। ক্লিয়ার? এবং এখানে দেখো 1 মাইনাস ভি বাই এফ এর জায়গায় 1 প্লাস ভি বাই এফ কেন লেখা হলো, অ্যাকচুয়ালি এখানে দেখো অবাস্তব বিম্বের জন্য ভিটাকে ঋণাত্মক ধরা হয়েছে। অ্যাকচুয়ালি ভি এর ভিতরে যে মানগুলো, যেহেতু ভিটা হচ্ছে একটা অবাস্তব বিম্ব পি প্রাইম কিউ প্রাইমটা, তাহলে ভি এর ভিতরে যে মানটা সেটা তো নিজেই নেগেটিভ। আমরা আগে থেকেই একটু চালাকি করে এই ভি এর জায়গায় নেগেটিভ ভি বসাই, তাহলে অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস ভি বাই এফ। এখানে বারবার প্লাস নিয়ে কাজ করা হচ্ছে, জাস্ট আমাদের যখন আমরা অঙ্ক করব, ডিরেক্টলি ফর্মুলা দিয়ে অঙ্ক করব, তখন যেন আমাদের এই চিন্তাটা না করতে হয় যে অ্যাকচুয়ালি এই বিম্বটাকে বাস্তব নাকি অবাস্তব। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি আমি মোটামুটি একটু ডিটেইলসে পড়ানোর চেষ্টা করলাম যে সিম্পল মাইক্রোস্কোপ কিভাবে কাজ করে এবং সিম্পল মাইক্রোস্কোপের যে ম্যাগনিফিকেশন সেটার ফর্মুলাটা কিভাবে আসে। আচ্ছা, এখন আমরা চলে যাই যৌগিক মাইক্রোস্কোপে, বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি জটিল অণুবীক্ষণ যন্ত্র বা কম্পাউন্ড মাইক্রোস্কোপ আর কি। আচ্ছা, তো এখানে সবসময় মনে রাখবা যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে আমাদের দুটা উত্তল লেন্স ব্যবহার করা হয়। একটাকে বলা হয় থাকে অভিলক্ষ্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অবজেক্টিভ পিস, যেটাকে ও দিয়ে নামকরণ করা হয়, এবং এটাকে বলা হয়েছে অভিনেত্র, যেটাকে বলা হয় আইপিস বা এটাকে ই দিয়ে নামকরণ করা হয়। এখন সবসময় মনে রাখবা যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে অভিলক্ষের যে ফোকাস দূরত্ব এবং উন্মেষ মানে অ্যাপারচার মানে হচ্ছে অ্যাকচুয়ালি সাইজ, ঠিক আছে, সেই জিনিসটা অভিনেত্রের ফোকাস দূরত্ব এবং উন্মেষ থেকে সবসময় ছোট হবে। তো আমরা দেখতে পাচ্ছি ছবিতে যে অভিলক্ষের ফোকাস দূরত্বকে বলা হচ্ছে এফও আর অভিনেত্রের ফোকাস দূরত্বকে বলা হচ্ছে এফই। তাহলে আমরা বলতে পারি যে সবসময় এফও এফই থেকে হচ্ছে ছোট হবে। এটা একটা ধ্রুব সত্য কথা, কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে এটা হতেই হবে। এবং অভিলক্ষের যে উন্মেষ বা অ্যাপারচার সেটা হচ্ছে অভিনেত্রের উন্মেষ থেকে ছোট হবে, সেটা আমরা ছবিতেই দেখতে পারতেছো, যেটা সাইজটা এটা সাইজটা থেকে ছোট। এখন অ্যাকচুয়ালি এখানে কিভাবে আমরা কোনো একটা ছোট বস্তুকে বড় করে দেখি, যে ছোটখাটো ভাইরাস ব্যাকটেরিয়া যেগুলোকে আমরা মাইক্রোস্কোপের নিচে রাখি সেগুলো কিভাবে এত বড় হয়ে যায় আমাদের চোখে। ব্যাপারটা হচ্ছে এরকম, যদি মনে করো এখানে একটা ছোট্ট পিকিউ একটা লক্ষ্যবস্তু ছিল, ধরে নাও পিকিউ হচ্ছে একটা ব্যাকটেরিয়া, এই পিকিউ লক্ষ্যবস্তুটাকে আমরা রাখবো হচ্ছে এই যে এফ ও বিন্দুটার হচ্ছে বাইরে, মানে অভিলক্ষে ফোকাস দূরত্বের বাইরে রাখবো। তো এখান থেকে যদি আমরা এরকম সমান্তরাল আলোক রশ্মি মারি তাহলে ফোকাস দিয়ে যাবে, আবার আলোক কেন্দ্র বরাবর মারলে আলোক কেন্দ্র বরাবর যাবে। তো অপর পাশে দেখা যাবে যে এফ এবং 2F, আমরা তো জানি উত্তল লেন্সের এফ এর বাইরে বা 2F এর মাঝখানে যদি কোনো লক্ষ্যবস্তু রাখা হয় তাহলে অপর পাশে যে বিম্বটা সেটা কিন্তু 2F এর বাইরে গঠিত হয়, এবং সেই বিম্বটা কিন্তু একটু বিবর্ধিত হয় এবং বিম্বটা কিন্তু হচ্ছে আমাদের বাস্তব হয় এবং উল্টো হয়। এই জিনিসটা আমরা জানি
যে উত্তল লেন্সের কোথায় লক্ষ্যবস্তু রাখলে কোথায় বিম্ব গঠিত হয়। আমি আবার বলতেছি, আমি আগের ক্লাসে জিওমেট্রিক্যাল অপটিক্সের 3 নাম্বার ক্লাসে কিন্তু আমি এটা ডিটেইলসে পড়িয়েছি, তো তোমরা হচ্ছে আগের ক্লাসে করে আসলে এই যে কেন পিকিউ লক্ষ্যবস্তু এখানে রাখলে এখানে বিম্বটা এরকম বাস্তব হবে, উল্টো হবে এবং হচ্ছে একটু বিবর্ধিত হবে সেটা তোমরা বুঝতে পারবা। তো যাই হোক, এটা হচ্ছে ড্র করি আমরা লেন্সের যে নিয়মগুলো আছে, 3টা নিয়ম, যে সমান্তরাল আলোক রশ্মি আসলে ফোকাস দিয়ে চলে যায়, আলোক কেন্দ্র দিয়ে আসলে আলোক কেন্দ্র বরাবর চলে যায়। নিয়মগুলো তোমরা যারা জানো তারা একটু ঠান্ডা মাথায় ড্র করবা, দেখবা যে এখানে লক্ষ্যবস্তু রাখলে এখানে একটা বিম্ব পাবা। এখন অ্যাকচুয়ালি এই অভিনেত্রের সামনে এই যে প্রথম যে বিম্বটা, অভিলক্ষের যে বিম্বটা, সেটা আবার অভিনেত্রের সামনে লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে। তো অভিনেত্রের সামনে যদি এটা লক্ষ্যবস্তু হিসেবে কাজ করে, এখন যদি আমরা অভিনেত্রটাকে একটু ঘুরিয়ে 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 ঘুরিয়ে, মানে এখানে একটা নব থাকে মাইক্রোস্কোপের মধ্যে, মাইক্রোস্কোপের নবটাকে যদি আমরা ঘোরাতে থাকি, তাহলে দেখা যাবে অভিনেত্র আস্তে আস্তে কাছে চলে আসতেছে। তো কাছে আনতে আনতে দেখা যাবে যে আমি যদি এই P1Q1 যে বিম্বটা, প্রথম যে বিম্বটা, সেটাকে যদি আমি অভিনেত্রের ফোকাসের ভিতরে রাখতে পারি, এই যে FE পয়েন্টটা কিন্তু এই জায়গায়, এই FE পয়েন্টের ভিতরে রাখতে পারি, তাহলে দেখা যাবে যে এই যে যেই পাশে P1Q1 জিনিসটা আছে সেই পাশেই একটা P2Q2 একটা বিবর্ধিত বিম্ব গঠন করবে। তো কেন এটা এরকম গঠন করলো? আমরা জানি যে উত্তল লেন্সের ক্ষেত্রে, এটাও তারা উত্তল লেন্স, উত্তল লেন্সের ক্ষেত্রে যদি ফোকাসের ভিতরে কোনো বস্তু রাখা হয়, তাহলে ওই বস্তুর একটা অবাস্তব বিম্ব এবং বিবর্ধিত বিম্ব এবং সোজা বিম্ব লক্ষ্যবস্তু যেই পাশে আছে সেই পাশেই গঠন করে। তো ওই সেন্সেই দেখো P1Q1টা যেহেতু এই অভিনেত্রের ফোকাসের ভিতরে আছে, সো এটার একটা অবাস্তব বিম্ব, একটু বিবর্ধিত বিম্ব এবং সোজা। সোজা বলতে গেলে দেখো এটা তো আসলে নিচের দিকে ছিল, মানে উল্টো ছিল আমাদের রেসপেক্টে, তাহলে এটা আলটিমেটলি উল্টোই হবে, এটা আবার ঘুরে সোজা হয়ে যাবে না। মানে P1Q1টা যেরকম ছিল, লক্ষ্যবস্তুটা যেভাবে ছিল, এটার বিম্বটা ওই একই দিকেই থাকবে। তো এরকম একটা P1Q1 একটা বিবর্ধিত বিম্ব P2Q2 সেটা গঠন করবে এই পাশে। এবং আমরা যদি চোখ দিয়ে এই পাশে দেখি, তাহলে এখান থেকে যে আলোক রশ্মিগুলো আসতেছে, যে প্রতিসরিত হয়ে, যেটা অভিনেত্রে প্রতিসরিত হয়ে যেটা ছড়ায় যাচ্ছে, সেটা চোখের কাছে দেখলে চোখের কাছে মনে হবে যে এই আলোক রশ্মিগুলোর উৎস কোথায়, সে এরকম ডট 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 করে পিছন দিকে একটা কল্পিত কি করবে, বস্তুকে দেখতে পারবে, অর্থাৎ বিম্ব দেখতে পারবে। তাহলে আমরা বলতে পারি এই যে PQ, এই বস্তুটার বিম্ব কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে P2Q2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন যদি আমরা মনে করো ফাইনাল বিবর্ধনের সূত্রে যাই, তাহলে আমরা দেখতে পাবো, দেখো বিবর্ধন মানে কিন্তু চূড়ান্ত বিম্বের আকার ডিভাইডেড বাই লক্ষ্যবস্তুর আকার। তো এখানে 2 স্টেপে বিবর্ধন হচ্ছে, তাহলে চূড়ান্ত বিম্ব কোনটা? চূড়ান্ত বিম্ব অ্যাকচুয়ালি হচ্ছে P2Q2, আর একদম লক্ষ্যবস্তু কোনটা ছিল? লক্ষ্যবস্তু ছিল হচ্ছে PQ। তাহলে আমরা বিবর্ধনকে লিখতে পারি P2Q2 ডিভাইডেড বাই PQ। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে P2Q2 কে উপরে রেখে PQ কে নিচে রেখে মাঝখানে উপরে নিচে কোনাকুনি P1Q1 আর P1Q1 দিতে পারি। তাতে আলটিমেটলি P1Q1 কাটাকাটি যে P2Q2 বাই PQ থাকবে। তো এইটা করলে সুবিধা কি? এটা করলে সুবিধা দেখো, এই যে P1Q1 বাই PQ, P1Q1 ডিভাইডেড বাই PQ, এটা কিন্তু হচ্ছে অভিলক্ষের বিবর্ধন। কারণ অভিলক্ষের ক্ষেত্রে বিম্বটা হচ্ছে এটা, লক্ষ্যবস্তু ছিল এটা। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে অভিলক্ষীয় বিবর্ধন, যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে স্মল m1। এবং পরেরটা দেখো P2Q2 বাই P1Q1, P2Q2 হচ্ছে অভিনেত্রের বিম্ব আর P1Q1 হচ্ছে অভিনেত্রের লক্ষ্যবস্তু। তাহলে এটাকে আমরা বলতে পারি অভিনেত্রের বিবর্ধন, যেটাকে আমরা নাম দিলাম হচ্ছে স্মল m2। তাহলে এই ফর্মুলাটা খুবই গুরুত্বপূর্ণ, যে কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে ফাইনাল বিবর্ধন যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো বিবর্ধনের গুণফলের সমান। তো আমরা একটা জিনিস শিখলাম, একটা শর্টকাট শিখলাম, যে কোনো আলোক যন্ত্রের ক্ষেত্রে যদি অনেকগুলো লেন্স পরপর বসানো থাকে, তাহলে ফাইনালি ওই আলোক যন্ত্র থেকে যে বিবর্ধনটা পাওয়া যাবে, সেটা হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল লেন্সের বিবর্ধনের গুণফলের সমান। এই জিনিসটা তোমরা একটু নোট ডাউন করে রাখো। আচ্ছা, এখন দেখো এখানে আমরা কিছু ধরবো, মানে এখানে অ্যাকচুয়ালি তো m1 আর m2 গুণ করে যে বিবর্ধনটা পাচ্ছি, সেটা দিয়েই তো সব ব্যবহার করা, মানে অঙ্কে আমরা ব্যবহার করতে পারবো না, কারণ অঙ্কের ক্ষেত্রে অ্যাকচুয়ালি বিবর্ধনটা এভাবে দেওয়া থাকে না। অঙ্কের ক্ষেত্রে কি কি দেওয়া থাকে? অঙ্কের ক্ষেত্রে ধরো লক্ষ্যবস্তু কতটুকু দূরত্বে ছিল অভিলক্ষ্য থেকে, সেটা দেওয়া থাকে। লক্ষ্যবস্তু অভিলক্ষ্য থেকে যতটুকু দূরত্ব ছিল, এই দূরত্বটাকে আমরা বলতে পারি হচ্ছে u0, মানে UO। আবার হচ্ছে এই P1Q1টা অভিলক্ষ্য থেকে যতটুকু দূরত্ব ছিল, সেটাকে আমরা বলতে পারি হচ্ছে VO, মানে প্রথম বিম্বের দূরত্ব অভিলক্ষ্য থেকে। আবার দেখো FO মানে হচ্ছে অ্যাকচুয়ালি অভিলক্ষের ফোকাস দূরত্ব, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি FO। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু না, আমি একটু ছবিতে ভুল আঁকলাম। এই যে F4 পয়েন্টটা দেওয়া আছে, তো তোমরা এখানে যেহেতু ছোট আমি আর দেখালাম না, এই FO এটাই হচ্ছে আমাদের কি ফোকাস পয়েন্ট। তাহলে যে এই আলোক কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের অভিলক্ষের ফোকাস দূরত্ব। অনুরূপ ভাবে এই যে P1Q1 থেকে এতটুকু দূরত্বকে আমরা বলতে পারি হচ্ছে UE, মানে আইপিস থেকে কতটুকু দূরত্বে লক্ষ্যবস্তুটা ছিল। P2Q2 থেকে এতটুকু দূরত্বকে আমরা বলতে পারি হচ্ছে VE, আইপিস থেকে হচ্ছে ফাইনাল বিম্বের যে দূরত্ব সেটা। এবং FE টাকে বলতে পারি আমরা অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব। তো এই জিনিসগুলোকে যদি আমরা ধরে নেই, তখন আমরা একটা ফর্মুলা পাবো এরকম, যে বিবর্ধন সমান হচ্ছে -VO/UO ইনটু 1+D/FE। এখন এই ফর্মুলাটা অ্যাকচুয়ালি কিভাবে আসছে? এই ফর্মুলাটা এই যে m1 ইনটু m2 থেকে আসছে। তো আমরা একটু দেখে আসি যে এই ফর্মুলাটা কিভাবে আসছে। ক্লিয়ার? আমরা একটু পরের পেজে চলে যাই।
আমরা এই ফর্মুলাটা প্রমাণ করার চেষ্টা করব। এখন আমরা জানি অভিলক্ষ্য হচ্ছে একটা উত্তর লেন্স, আর উত্তর লেন্সের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি যে 1/UO প্লাস হচ্ছে 1/VO ইজ ইকুয়াল টু হচ্ছে 1/FO। এখন যদি আমরা উভয় পক্ষকে VO দিয়ে গুণ করে দিই তাহলে আমরা পাবো এরকম যে VO/UO ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা যদি এখানে VO দেই তাহলে VO/ হচ্ছে FO, এবং এটা ওই পাশে চলে যাবে, মাইনাস হচ্ছে আমাদের 1 দাঁড়াবে। ক্লিয়ার? তো আমি যদি এখন মাইনাস দিয়ে উভয়পক্ষকে গুণ করি তাহলে আমরা পাবো এরকম যে মাইনাস VO/ হচ্ছে UO ইজ ইকুয়াল টু 1 মাইনাস VO/ হচ্ছে FO। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সমীকরণ। এখন আমরা জানি যে অভিলক্ষের ক্ষেত্রে যে বিবর্ধন M1, অভিলক্ষের ক্ষেত্রে যে বিবর্ধন M1 সেটা হবে এরকম যে মাইনাস VO/UO। এটা আমরা সবাই জানি যে কোনো উত্তর লেন্সের ক্ষেত্রে বা যে কোনো লেন্সের ক্ষেত্রে বিবর্ধন সমান হচ্ছে মাইনাস বিম্বের দূরত্ব ডিভাইডেড বাই হচ্ছে লক্ষ্যবস্তুর দূরত্ব। এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে আমরা পাচ্ছি যে M1 সমান হচ্ছে 1 মাইনাস VO/, হচ্ছে FO। ক্লিয়ার? আবার এটা M1 সমানকে আমরা এটাও লিখতে পারি মাইনাস VO/UO। তো এই জিনিসটা হচ্ছে আমরা বক্স করে রাখি। ক্লিয়ার? আচ্ছা, অনুরূপভাবে আমরা কিন্তু হচ্ছে এই যে এই ইয়াটার আলোকে, এই সমীকরণটার আলোকে আমরা যদি মনে করো এই অভিনেত্রীর ক্ষেত্রে যদি আমরা লেন্সের সমীকরণ ব্যবহার করি যে 1/UE প্লাস 1/VE ইজ ইকুয়াল টু 1/FE, তাহলে এখান থেকে আমরা এরকম পাবো যে মাইনাস VE/ হচ্ছে UE ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস VE/FE। এরকমই আমরা পাবো, কারণ এটাও তো একই উত্তর লেন্স। ক্লিয়ার? তো এই মাইনাস VE/U কে আমি কিন্তু বলতে পারি হচ্ছে M2, মানে অভিনেত্রের বিবর্ধন। M2 হচ্ছে মাইনাস VE/UE। আচ্ছা, এখন তাহলে আমরা বলতে পারি এই জিনিসটা হচ্ছে M2 এর সমান। এখন বলো ফাইনাল বিবর্ধন মানে কি ছিল? ফাইনাল বিবর্ধন মানে ছিল হচ্ছে M1 ইন্টু হচ্ছে M2। তো এখন আমরা যদি M1 এর জায়গায় শুধুমাত্র এই জিনিসটা বসাই মাইনাস VO/UO, আর M2 এর জায়গায় যদি আমি শুধুমাত্র এই জিনিসটা বসাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 মাইনাস VE/ হচ্ছে FE। ক্লিয়ার? তাহলে আমরা দেখো ফাইনাল বিবর্ধনের জন্য সূত্র পাচ্ছি মাইনাস VO/UO ইন্টু 1 মাইনাস VE/FE। এখন একটু চিন্তা করো, এই যে VE যেটা মানে আইপিস থেকে এই যে ফাইনাল বিম্বটার যে দূরত্ব VE, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা নেগেটিভ সংখ্যা। নেগেটিভ কেন? কারণ এই যে বিম্বটা P1 Q1 এর যে বিম্ব P2 Q2 সেটা কিন্তু একটা অবাস্তব বিম্ব, এবং অবাস্তব বিম্ব হলে বিম্বের দূরত্বকে আমরা VE যেটা V এর ভ্যালুটা সবসময় আমরা অঙ্কের ক্ষেত্রে ইকুয়েশনের মধ্যে নেগেটিভ বসাবো। এখন আমাদের এই যে বিবর্ধনটা সবচেয়ে বড় কখন হবে? যদি আমাদের চোখটা এবং একদম এই লেন্সের সাথে লাগানো থাকে, এবং এই যে P2 Q2টা যদি আমাদের লেন্স থেকে 25 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলেই হচ্ছে আমাদের বিবর্ধনটা সবচেয়ে বেশি বড় হবে। মানে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি চোখ থেকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি বিম্বটা থাকে তাহলে বিম্বটা সবচেয়ে বেশি বড় হবে। তাহলে যদি আমরা এই ভি কে যদি মাইনাস ডি দূরত্বে রাখতে পারি, যেহেতু এটা মাইনাস অবাস্তব বিম্ব এজন্য মাইনাস দিলাম, আর ডি দূরত্ব কেন? সবচেয়ে বড় আকারে দেখার জন্য। তাহলে এই ভিটাকে যদি আমরা মাইনাস ডি দূরত্বে রাখতে পারি তাহলে আমাদের বিবর্ধনটা সবচেয়ে বেশি বড় হবে। সো আমরা যেটা করতে পারি, ভি এর মধ্যে মাইনাস ডি বসালে এখানে ফর্মুলাটা চেঞ্জ হয়ে দাঁড়াবে এরকম যে ক্যাপিটাল এম বিবর্ধন যেটা সেটা হচ্ছে মাইনাস VO/UO ইন্টু 1, এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 1 প্লাস D/FE। তো অ্যাকচুয়ালি এটাই হইতেছে আমাদের মাইক্রোস্কোপ, কম্পাউন্ড মাইক্রোস্কোপ, যেটা কম্পাউন্ড মাইক্রোস্কোপের ক্ষেত্রে বিবর্ধনের রাশিমালা। তো আমরা জিনিসটা খুব সুন্দরভাবে প্রমাণ করে ফেললাম। এখন চলে আসো মাইক্রোস্কোপের যে নলের দৈর্ঘ্য যেটা সেটা। এই যে মাইক্রোস্কোপ, এই যে অভিলক্ষ এবং অভিনেত্র কিন্তু এটা নলের দুই মাথায় লাগানো থাকবে। তো এই নলের দৈর্ঘ্যটা কত? নলের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি হচ্ছে এই অভিলক্ষ থেকে অভিনেত্রের এই মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটুকুরই সমান। তাহলে এখন আমরা বলতে পারি, দেখো এই যে এই লেন্স থেকে P1 Q1 পর্যন্ত দূরত্ব এবং P1 Q1 থেকে অভিনেত্র পর্যন্ত দূরত্বকেই তো আমরা এই দুটো দূরত্ব যোগ করে দিলেই তো আমরা নলের দৈর্ঘ্যটা পেয়ে যাচ্ছি। তাহলে অভিলক্ষ থেকে P1 Q1 এর দূরত্ব অ্যাকচুয়ালি ছিল আমাদের VO, আর P1 Q1 থেকে যে অভিনেত্রের দূরত্ব সেটা ছিল কিন্তু আমাদের UE। তাহলে আমরা বলতে পারি যে UE আর VO এই দুটি দৈর্ঘ্য যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মাইক্রোস্কোপের ক্ষেত্রে নলের দৈর্ঘ্য। এবং আমরা জানি যে ভিউটা অ্যাকচুয়ালি বাস্তব সংখ্যা, মানে পজিটিভ সংখ্যা, কারণ এটা বাস্তব বিম্ব, এবং ইউই এই লক্ষ্যবস্তুটাও হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, এটা একটা বাস্তব বিম্ব। সো এখানে অ্যাকচুয়ালি অনেক বইতে মডুলাস দেওয়া থাকে, মডুলাস না দিলেও কোনো সমস্যা নাই, এখানে আমরা নলের দৈর্ঘ্যটা ডিরেক্টলি পেয়ে যাবো কারণ দুটি পজিটিভ। তো মোটামুটি আমরা এখন কম্পাউন্ড মাইক্রোস্কোপের যে থিওরি, জটিল অনুবীক্ষণ যন্ত্রের যে থিওরি এবং সেখান থেকে কিভাবে এই ফর্মুলাগুলো আসে আমি একটু তোমাদেরকে ডিটেলস ব্যাখ্যা করে দিলাম। এখন চলে যাই আমরা একটা গাণিতিক সমস্যা। অঙ্ক করলে আমাদের আইডিয়াগুলো একটু ক্লিয়ার হবে। প্রথম অঙ্কটা দেখো, বলতেছে কি যে কোনো যৌগিক অনুবীক্ষণ যন্ত্রে অভিলক্ষের এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে আমাদের 4 মিলিমিটার এবং 5 সেন্টিমিটার।
আমরা এখন একটা অঙ্ক করা শুরু করে দেই, তাহলে যত বেশি আমরা অঙ্ক করবো আমাদের আইডিয়াগুলো তত বেশি ক্লিয়ার হবে। তো প্রথম অঙ্কটা দেখা যাচ্ছে কি, যে কোনো যৌগিক অনুবীক্ষণ যন্ত্র অভিলক্ষের এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 4 মিলিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে অভিলক্ষের ফোকাস দূরত্ব আমরা বলতে পারি FO, এটা হচ্ছে 4 মিলিমিটার, এটাকে আমরা সেন্টিমিটারে নিতে পারি। সেন্টিমিটার নিলে আমরা পাবো হচ্ছে 0.4 সেন্টিমিটার, এবং অভিনেত্র যেটা সেটার ফোকাস দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার। তো আমরা দুটাকেই পজিটিভ লিখলাম কেন? কারণ আমরা জানি মাইক্রোস্কোপের ক্ষেত্রে দুটো লেন্সই অ্যাকচুয়ালি উত্তল লেন্স হিসেবে ব্যবহৃত হয়। যদি অভিলক্ষ থেকে বাস্তব বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার হয় এবং অভিনেত্র থেকে শেষ অবাস্তব বিম্বের দূরত্ব যদি 25 সেন্টিমিটার হয়, তবে ওই অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? অভিলক্ষ থেকে বাস্তব বিম্বের দূরত্ব 20 সেন্টিমিটার, মানে ওই যে প্রথম যে বিম্বটা অভিলক্ষ থেকে যে PQ যে বিম্বটা P1 Q1 গঠিত হয়েছিল সেটার দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আমাদের VO হচ্ছে প্লাস 20 সেন্টিমিটার, এবং অভিনেত্র থেকে শেষ অবাস্তব বিম্বের দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার। তার মানে VE যেটা V অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস হবে, মাইনাস 25 সেন্টিমিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ওই অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধন কত? তো এখন আমরা ফর্মুলা জানি, ক্যাপিটাল M, বিবর্ধন মানে কিন্তু ছিল আমাদের M1 ইন্টু M2। এখন M1 সমান কত ছিল? M1 কে দুইভাবে লেখা যায়, মাইনাস VO বাই UO, আবার এটাকে আবার আমরা চেঞ্জ করে এটাও লিখতে পারি যে 1 মাইনাস ছিল কি VO বাই হচ্ছে FO, এটাও লিখতে পারি। আমরা তো যদি একটু তোমাদের যারা মনে নেয় তাদের আমি একটু মনে করাই দেই যে M1 ছিল যে মাইনাস VO বাই ইও, এটাকে আমরা 1 মাইনাস VO বাই FO দ্বারা লিখতে পারি। আবার M2 যেটা সেটা ছিল আমাদের মাইনাস VE বাই ইউ, এটাকে আমরা চেঞ্জ করে 1 মাইনাস VE বাই FE লিখতে পারি। ঠিক আছে, তো আমাদের বিবর্ধনের যে বেসিক সেটা কিন্তু মনে রাখতে হবে M1 ইন্টু M2। ইচ্ছা করলে আমরা এখান থেকে এখান থেকে এটাও যেমন নিতে পারি, আবার ইচ্ছা করলে আমরা এইটা এবং এইটার গুণফলও কিন্তু লিখতে পারি বিবর্ধনের মধ্যে। তো অ্যাকচুয়ালি আমি যদি থিওরিটা জানি, ভিতরে যে কোথায় কি ব্যবহার হচ্ছে সেটা যদি জানি, তাহলে আমি নিজের মতো করে সূত্র বানিয়ে নিতে পারবো। আমাদের এখন এই অঙ্কের ক্ষেত্রে আমি যে সূত্রটা লিখবো সেটাই ব্যবহার করতে হবে। M1 কে লিখতে হবে 1 মাইনাস VO বাই FO, এবং M2 কে লিখতে হবে 1 মাইনাস VE বাই FE। তাহলে আমরা ডিরেক্ট, কারণ এখানে দেখো VO এবং VE দেওয়া আছে, FO এবং FE দেওয়া আছে, তাহলে এখানে মান বসাই দিলে আমাদের ডিরেক্ট বিবর্ধনটা চলে আসবে। তো আমরা একটু বসাই দেই, 1 মাইনাস VO কত? VO হচ্ছে 20, আর FO কত? FO হচ্ছে আমাদের 0.4, ক্লিয়ার। আর এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস ভি কিন্তু আবার মাইনাস 25, তাহলে এখানে বসবে মাইনাস 25, আর FE যেটা FE হচ্ছে আমাদের প্লাস 5। তো আমরা যদি এখন সবগুলো বসাই, বসানোর পরে আমরা বিবর্ধনটা পাবো 294। অ্যাকচুয়ালি আমাদের বিবর্ধনটা কি পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। 1 মাইনাস 20 বাই 0.4, এটার সাথে গুণ হবে হচ্ছে 1 মাইনাস 1 প্লাস 5 আর কি, মাইনাস 49 ইন্টু হচ্ছে 6, হ্যাঁ মাইনাস 294 অ্যাকচুয়ালি আমাদের আসবে বিবর্ধনটা। অর্থাৎ বিবর্ধনটা নেগেটিভ মানে অ্যাকচুয়ালি আমরা জানি কোনো জায়গায় যদি বিবর্ধনটা নেগেটিভ আসে তার মানে বিম্বটা অ্যাকচুয়ালি উল্টা পাওয়া যাবে। তো আমরা মাইক্রোস্কোপের ক্ষেত্রে জানি যে মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে বিম্বটা পাওয়া যায়, ফাইনাল বিম্বটা, সেটা কিন্তু উল্টো হয়। এবং তোমরা এই জিনিসটা সহজেই বুঝতে পারবা, তোমরা যারা বায়োলজি ল্যাবে অনেকেই যারা হচ্ছে সামনে পরবর্তীতে স্লাইড নিয়ে কাজ করবা, যেমন হচ্ছে আমাদের কলেজে বায়োলজি ল্যাবে স্লাইড দিত, তো আমাদেরকে দেখে বলতে হতো অ্যাকচুয়ালি এটা কি। সেখানে আমরা দেখতাম যে এই স্লাইডটাকে যদি আমি ডানে নেই তাহলে স্লাইডটা হচ্ছে বামে যায়, বামে নিলে ডানে যায়, উপরে নিলে নিচে যায়, নিচে নিলে উপরে যায়। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে স্লাইডটাকে যদি উপরে নেই তাহলে এটা নিচে যায় কেন মনে হচ্ছে? কারণ আমি স্লাইডটাকে অ্যাকচুয়ালি উল্টা করে দেখতেছি। তো এটাই আর কি ব্যাপারটা। যদি এখানে একটা ব্যাকটেরিয়া রাখা হয়, তুমি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখবা সেটা কিন্তু ব্যাকটেরিয়াটার উল্টো বিম্ব পাওয়া যাবে। তো এখানে দেখো আমরা অঙ্কের ক্ষেত্রে কিন্তু তাই পাচ্ছি যে m ইজ ইকুয়াল টু নেগেটিভ, মানে হচ্ছে এখানে কিন্তু আমরা বিবর্ধনটাকে উল্টো করে দেখতে পারবো। বিবর্ধন নেগেটিভ মানে এই বিম্বটা হচ্ছে অ্যাকচুয়ালি উল্টো বিম্ব পাওয়া যাবে। আর আমরা যদি বিবর্ধনের মডুলাস মানটা নেই, মডুলাস অফ m নেই, তাহলে আমরা পাবো হচ্ছে 294। তো অ্যাকচুয়ালি যেহেতু আমাদের এখানে শুধুমাত্র বিবর্ধনের মানই জানতে চাওয়া হচ্ছে, সো অ্যান্সার হচ্ছে আমাদের 294 হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুবই সিম্পল ম্যাথ। আমাদের মাইক্রোস্কোপ টেলিস্কোপ দিয়ে যে খুব অনেক কঠিন ম্যাথ আসে তা না, খুবই সিম্পল ম্যাথ আসে। জাস্ট আমাদের ভিতরের যে থিওরিটা ওটা ভালো মতো বুঝলেই আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। তাহলে অভিলক্ষ যেটা সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, অভিনেত্র যেটা সেটা হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। নলের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূরে একটি বিবর্ধিত অবাস্তব বিম্ব গঠিত হবে? আচ্ছা, অভিনেত্র থেকে 25 সেন্টিমিটার দূর, তার মানে VE যেটা, ভি হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, কিন্তু হচ্ছে নেগেটিভ। নেগেটিভ কেন? কারণ এটা অবাস্তব বিম্ব বলা হচ্ছে। আচ্ছা, এবং অভিলক্ষ থেকে কত দূরে বস্তু স্থাপন করলে, মানে অভিলক্ষ থেকে আমাদের অবজেক্টের ডিসটেন্স UO যেটা সেটা আমাদের বের করে ফেলতে হবে। তো
তো প্রথম কাজ, এখানে অ্যাকচুয়ালি আমাদের বিবর্ধনের কোনো ফর্মুলায় ব্যবহার করার প্রয়োজন নাই, এখানে জাস্ট আমরা লেন্সের ফর্মুলা ব্যবহার করব। জাস্ট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এফই আর ভি থেকে আমরা ইউইটা বের করব। প্রথমে অভিনেত্রীর মধ্যে আমরা লেন্সের ফর্মুলা ইউজ করব যে 1/UE প্লাস হচ্ছে 1/VE ইজ ইকুয়াল টু 1/FE। তাহলে 1/UE মানে হচ্ছে 1/FE মাইনাস 1/VE, 1/FE মানে হচ্ছে 1/5 মাইনাস হচ্ছে 1/-25। তাহলে এখানে পাচ্ছি আচ্ছা হচ্ছে আমরা 1/UE, এখান থেকে আমরা ইউই সমান পাবো, দেখি আমরা কত পাই, যে 1/5 প্লাস হচ্ছে 1/25 আমরা পাচ্ছি হচ্ছে ইউই পাচ্ছি হচ্ছে 25 ডিভাইডেড বাই হচ্ছে 6 সেন্টিমিটার, এবং এটা বাস্তব পাচ্ছি আমরা। ঠিক আছে, আমরা তো জানি যে P1 Q1টা অভিনেত্র থেকে যে দূরত্ব থাকে সেটা একটা বাস্তব লক্ষ্যবস্তু দূরত্ব, যেটা পজিটিভ আসে। আবার আমরা নলের দৈর্ঘ্য সমান জানি, নলের দৈর্ঘ্য সমান হচ্ছে VO প্লাস হচ্ছে ইউই, এটা আমরা সবাই জানি। যে সূত্রটা আমরা আগে দেখে আসছি, তোমাদের যাদের মনে নেই তাদেরকে দেখাই, যে এই যে VO এবং ইউই যোগ করলে নলের দৈর্ঘ্য পাওয়া যায়। সো আমি যদি এখন এখানে এল জানি আর ইউই জানি, তাহলে কিন্তু ভিও বের করতে পারবো। তাহলে ভিও সমান হবে আমাদের এল মাইনাস হচ্ছে ইউই। এল কত? এল হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে 20 মাইনাস ইউই হচ্ছে 25/6 সেন্টিমিটার। তাহলে আমরা পাচ্ছি 20 মাইনাস 25/6 আমরা পাচ্ছি হচ্ছে 95/6 সেন্টিমিটার। আচ্ছা, তো আমাদের অভিনেত্রীর মধ্যে এরকম লেন্সের ফর্মুলা ইউজ করা শেষ, এখন আমরা অভিলক্ষের মধ্যে লেন্সের ফর্মুলা ইউজ করব। তাহলে 1/UO প্লাস হচ্ছে 1/VO ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 1/FO। আমাদের বের করতে হবে ইউও, তাহলে আমরা লিখি যে 1/UO সমান হচ্ছে 1/FO মাইনাস হচ্ছে 1/VO। FO কত? FO হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 1/2 মাইনাস ভি হচ্ছে 95/6, এটা উল্টা করলে আমরা পাবো 6/95। তাহলে আমরা পাচ্ছি ইউও সমান 1/2 মাইনাস 6/95। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যান্সার ইনভার্স 190/83, মানে 2.29। হ্যাঁ, ইউ সমান আমরা পাচ্ছি 2.29 সেন্টিমিটার। তাহলে আমরা বলতে পারি যদি একদম অভিলক্ষ থেকে 2.29 সেন্টিমিটার দূরত্বে কোনো বস্তু রাখা হয়, তাহলে সেটার যে অবাস্তব বিম্ব সেটা পাওয়া যাবে হচ্ছে আমাদের এই যে 25 সেন্টিমিটার দূরত্বে, এবং এটা বিবর্ধিতই হবে। বিবর্ধিত কেন হবে? তোমরা যদি একটু বিবর্ধনটা বের করে ফেলার চেষ্টা করো তাহলে বুঝতে পারবা। ক্যাপিটাল এম সমান যে মাইনাস ভিও বাই ইউ ইন্টু মাইনাস ভি বাই এফি, ওই ফর্মুলা দিয়ে, বা তোমরা যদি ওই ফোকাসের ফর্মুলা দিয়েও করতে চাও, এই যে এই ফর্মুলা দিয়েও করতে চাও, তাহলে বের করে দেখবা যে বিবর্ধনটা, যদি বিবর্ধন জানতে চাও হতো আমি করে দিতাম, তোমরা চাইলে বিবর্ধনটা বের করে নিতে পারো। এবং বিবর্ধনটা হচ্ছে মডুলাস অফ বিবর্ধনে 1 এর থেকে বড় হবে। মডুলাস অফ বিবর্ধন 1 এর থেকে বড় মানে কিন্তু বিম্বটা হচ্ছে কি? বিবর্ধিত। আচ্ছা, তো যাই হোক, আমরা মোটামুটি মাইক্রোস্কোপ সংক্রান্ত যে ম্যাথ গুলো ছিল সেগুলো করে ফেললাম। এখন আমরা চলে যাই হচ্ছে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপের আলোচনায়। টেলিস্কোপ কি জিনিস? দেখো, যে যন্ত্রের সাহায্যে বহু দূরের বস্তু পরিষ্কারভাবে দেখা যায় তাকেই বলা হয়ে থাকে দূরবীক্ষণ যন্ত্র বা টেলিস্কোপ, বা আমরা সহজ বাংলায় বলে থাকি যাদেরকে দূরবীন। এই দূরবীক্ষণ যন্ত্র অ্যাকচুয়ালি দুই প্রকার হয়, একটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র বা রিফ্র্যাক্টিং টেলিস্কোপ, এবং আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বা রিফ্লেক্টিং টেলিস্কোপ। তো নাম দেখেই বোঝা যাচ্ছে যে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রে অ্যাকচুয়ালি লেন্স ব্যবহার করা হবে, আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্রে অ্যাকচুয়ালি দর্পণ ব্যবহার করা হবে। মানে এখানে প্রতিসরণের সাহায্য নিয়ে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হচ্ছে, এখানে প্রতিফলনের সাহায্য নিয়ে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র যেটা, এই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র আবার 3 প্রকার হয়। নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, যেটা দিয়ে আমরা দূরের ছায়াপথ, গ্যালাক্সি, তারপর দূরের নক্ষত্র এগুলো দেখে থাকি। ভূ দূরবীক্ষণ যন্ত্র বা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ, যেটা দিয়ে হচ্ছে আমরা ভূমিতেই এক জায়গা থেকে আরেক জায়গায় দূরবর্তী কোনো জায়গার ছবি দেখে থাকি। যেমন ধরো হচ্ছে নাবিকরা যে টেলিস্কোপ ব্যবহার করে সেটাকে আমরা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ বলতে পারি, বা হচ্ছে আর্মিরা দেখা যায় যুদ্ধের ময়দানে অনেক দূরে অবস্থিত কোনো জিনিসকে দেখার জন্য যে ব্যবহার করে সেটাকে ভূ দূরবীক্ষণ যন্ত্র বলা হয়। এবং সর্বশেষ হচ্ছে গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র। ওই গ্যালিলিও দূরবীক্ষণ যন্ত্র আসলে খুব বেশি দূরের বস্তু দেখতে পারে না। গ্যালিলিও হচ্ছে যে দূরবীক্ষণ যন্ত্রটা বানিয়েছিল সেটা মোটামুটি অল্প ডিস্টেন্সে ছিল, সেটাতে হয়তো আমরা সৌরজগতের বিভিন্ন গ্রহ সংক্রান্ত যে ছবি সেগুলো হচ্ছে আমরা দেখতে পারি, খুব অল্প ডিস্টেন্সে কাজ করে এটা। তো আমাদের বইতে যে থিওরিটা আছে, যেটা নিয়ে হচ্ছে আমরা এখন পড়াশোনা করবো একটু পর, সেটা হচ্ছে যে নভ বা জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র বা অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, এবং এটা হচ্ছে একটা প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র, অর্থাৎ এখানে আমরা দুটো লেন্স ব্যবহার করে দূরবীক্ষণ যন্ত্রটা তৈরি করব। আর এটা সবসময় মনে রাখবা, দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের যে উন্মেষ এবং ফোকাস দূরত্ব সেটা অবশ্যই হচ্ছে
আমাদের অভিনেত্রের উন্মেষ এবং ফোকাস দূরত্ব থেকে বড় হবে। ক্লিয়ার? তো আমরা যদি একটু সামনে যাই, আমরা যদি দেখতে পারি যেটা হচ্ছে আমাদের একটা নভোপাত জ্যোতিষ দূরবীক্ষণ যন্ত্র, সেখানে দেখা যাচ্ছে যে অভিলক্ষের যেটা উন্মেষ বা ফোকাস দূরত্ব সেটা অভিনেত্র যেটা সেটা থেকে বড় হবে। ক্লিয়ার? এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, যেটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র হচ্ছে অভিলক্ষে অবতল দর্পণ ব্যবহার করে যে দূরবীক্ষণ যন্ত্র তৈরি করা হয় সেটাকে বলা হয় থাকে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র, মানে প্রতিফলন ব্যবহার করে এখানে কাজ করা হয়। প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র আবার 3 প্রকার হয়। একটা হচ্ছে নিউটনের দূরবীক্ষণ যন্ত্র, যেটা আমরা আমাদের টপিকের একদম শেষ দিকে আলোচনা করব। তারপর হচ্ছে হার্সেলের দূরবীক্ষণ যন্ত্র এবং হচ্ছে গ্রেগরির দূরবীক্ষণ যন্ত্র। আচ্ছা, তো আমরা চলে যাই আমাদের মেইন যে প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্র সেটা, সেই আলোচনায় আমরা পড়ব নভ জ্যোতিষ বা জ্যোতির্বিদ্যা সংক্রান্ত দূরবীক্ষণ যন্ত্র। তো এখানে আমরা এটা দিয়ে আমরা কি করি, এটাতে হচ্ছে দূরবর্তী আমরা ধরো চাঁদ, তারা, গ্যালাক্সি, নিহারিকা, নক্ষত্র এরকম জিনিসপত্র দেখি। তো এই জায়গায় আমরা দূরবর্তী যে জিনিসগুলোকে দেখব, সেই জিনিসগুলো দেখার জন্য আমাদের যে এই যন্ত্রটাকে ফোকাসিং করতে হবে, এই ফোকাসিংটা 2 প্রকার হয়। তো আগে বলে নিই যে ফোকাসিং জিনিসটা কি। ফোকাসিং জিনিসটা হচ্ছে যে আমাদেরকে এই যে লক্ষ্যবস্তু কোথায় থাকলে বিম্ব কোথায় গঠিত হবে সেটার উপর ডিপেন্ড করে আমাদের এই বিম্বের অবস্থানটাকে চেঞ্জ করার জন্য, লেন্সের সাপেক্ষে বিম্বের অবস্থানটাকে চেঞ্জ করার জন্য লেন্সগুলোকে আগে পরে নিতে হয়। এই যে লেন্সের যে নব, এই নব ঘুরে লেন্সগুলোকে যে আগে পরে নেওয়া হয়, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় থাকে ফোকাসিং। তো এই ফোকাসিং অ্যাকচুয়ালি 2 প্রকার হয়। একটাকে আমরা বলে থাকি অসীম দূরত্ব বা স্বাভাবিক দর্শন ফোকাসিং, এবং আরেকটাকে আমরা বলে থাকি হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং বা হচ্ছে নিকট ফোকাসিং। এখন অসীম দূরত্ব ফোকাসিংটা কি? অসীম দূরত্ব ফোকাসিংটা হচ্ছে, দেখো আমাদের যে লক্ষ্যবস্তু, এই লক্ষ্যবস্তু থাকবে হচ্ছে অসীম দূরত্বে। তো অসীম দূরত্ব থেকে হচ্ছে আমাদের আলোক রশ্মি আসবে, এটা হচ্ছে আমাদের অভিলক্ষ, অভিলক্ষের মধ্যে পড়বে, পড়ার পরে এটা কিন্তু মিলবে কোথায়? এটা মিলে যাবে হচ্ছে আমাদের অভিলক্ষের ফোকাস তলে। কারণ আমরা জানি কোনোটা উত্তর লেন্স থেকে যদি অসীম দূরত্ব থেকে যদি কোনো উত্তর লেন্সের উপর আলো পড়ে, তাহলে সেই উত্তর লেন্সটা হচ্ছে ওই লেন্সের যে ফোকাস তল, ফোকাস দূরত্ব দূরে অবস্থিত যে ফোকাস তল, সেই ফোকাস তলে সেটার বিম্বটা গঠন করে। এখন আমরা যদি এই যে অভিনেত্রটাকে আগে পরে করে আমরা যদি এই প্রথম বিম্বটাই তো অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু হিসেবে কাজ করবে, এই প্রথম বিম্বটাকে যদি আমি অভিনেত্রের ফোকাস দূরত্বে রাখতে পারি, মানে অভিনেত্রটাকে আগে পরে করে আমি অভিনেত্রের ফোকাস দূরত্বে বা ফোকাস তলে রাখতে পারি, তাহলে যেটা হবে, ফোকাসে যদি আমরা কোনো বস্তু রাখি তাহলে কোনো উত্তর লেন্স কি করে? অসীম দূরত্বে একটা বিম্ব গঠন করে থাকে। সেই অসীম দূরত্বের বিম্বটা হতে পারে এই পাশে হতে পারে, যদি এই পাশে হয় তাহলে সেটা হবে অবাস্তব বিম্ব, এবং যদি ওই পাশে হয় লেন্সের তাহলে সেটা হবে বাস্তব বিম্ব, এবং যদি অবাস্তব হয় তাহলে বিম্বটা হবে আমাদের সোজা, আর যদি বাস্তব হয় তাহলে বিম্বটা হবে আমাদের উল্টা, এবং বিম্বটার যে আকৃতি সেটা হবে অত্যন্ত বিবর্ধিত। তো দেখা যাবে কি যে আমরা যদি চোখ রাখি, এই যে আমাদের যে লক্ষ্যবস্তুরা ছিল আমাদের অসীমে, এবং বিম্বটা আমাদের ফর্ম করতেছে অসীমে, কিন্তু এই বিম্বটা যে এতই বড় বিবর্ধিত এবং বিম্বটার দূরত্ব যেহেতু অসীম, সেহেতু এই চোখের পক্ষে এই বিম্বটাকে সহজে বোঝা কষ্ট, মানে অনেক কি হয়ে যাবে না, এই বিম্বটাকে চোখ সহজে বুঝতে পারবে না। এই বিম্বটা দেখতে চোখে যদি আমরা দেখি তাহলে মনে হবে যে বিম্বটা ওয়ান টাইপ অফ একটু ঘোলা ঘোলা, মানে অনেক দূরে আছে, অনেক বিবর্ধিত, কিন্তু সামান্য ঘোলা ঘোলা লাগতেছে। ক্লিয়ার? তো এই অসীম দূরত্ব ফোকাসিং হচ্ছে টেলিস্কোপের ক্ষেত্রে খুব সহজ টাইপের এক ধরনের ফোকাসিং, কিন্তু সেটা চোখের জন্য মানে উপযুক্ত না। চোখ দিয়ে কিন্তু আমরা সেই বিম্বটাকে স্পষ্টভাবে দেখতে পারবো না। আচ্ছা, এখন আমরা যদি একটু ভালো মতো লক্ষ্য করে থাকি, তাহলে আমরা দেখতে পারতেছি যে এই যে অভিলক্ষ এবং অভিলক্ষ থেকে আমাদের যে প্রথম যে বিম্বটা, সেই প্রথম বিম্বের দূরত্বটা কিন্তু হচ্ছে আমাদের FO, মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব। আবার অভিনেত্র থেকে কিন্তু হচ্ছে আমাদের লক্ষ্যবস্তু দূরত্ব, সেটাও কিন্তু হচ্ছে আমাদের FE। তাহলে এই যে দুটা লেন্সের যে মধ্যবর্তী গ্যাপ, এই দুটা লেন্সের মধ্যবর্তী যে গ্যাপ, সেটা কিন্তু হচ্ছে আমাদের FO প্লাস FE। তাহলে অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য আমি একটা ফর্মুলা বানিয়ে ফেলতে পারি, সেটা হচ্ছে নলের দৈর্ঘ্য সমান হচ্ছে অ্যাকচুয়ালি FO প্লাস FE। এটা শুধুমাত্র অসীম দূরত্ব ফোকাসিং এর বেলায় এই সূত্রটা ব্যবহার করা যাবে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে এখানে কিন্তু আমরা বিবর্ধনটা বের করে ফেলতে পারি। আমরা জানি বিবর্ধন সমান কত? বিবর্ধন সমান অ্যাকচুয়ালি 2 ভাবে বের করা যায়। একটা হচ্ছে যে লক্ষ্যবস্তুর দূরত্ব থাকবে নিচে আর বিম্বের দূরত্ব থাকবে উপরে। এম কে লেখা যায় আমরা এরকম যে L প্রাইম বাই L, মানে বিম্বের দৈর্ঘ্য বাই লক্ষ্যবস্তুর দৈর্ঘ্য, এভাবে লিখতে পারি। আবার এম কে কিন্তু আমরা লিখতে পারি হচ্ছে বিটা বাই আলফা, মানে আমরা দৈর্ঘ্য না দিয়ে আমরা কিন্তু বিবর্ধনকে অ্যাঙ্গেল দিয়েও প্রকাশ করতে পারি, কোণ দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এই কোণটা অ্যাকচুয়ালি কি কোণ? এই কোণটাকে আমরা বলে থাকি হচ্ছে বীক্ষণ কোণ। বীক্ষণ কোণ মানে হচ্ছে কোন একটা লক্ষ্যবস্তু বা কোন একটা বিম্ব
চোখে যে কোণটা তৈরি করে সেটাকে আমরা বীক্ষণ কোণ বলে থাকি। সো এই যে বিটা অ্যাকচুয়ালি হবে আমাদের বিম্ব দ্বারা সৃষ্ট বীক্ষণ কোণ। যেমন দেখো এই যে P1 Q1, এই P1 Q1 চোখে যে কোণটা তৈরি করবে সেই কোণটাকে আমরা বলতে পারি হচ্ছে বিটা। যদি মনে করো এই P1 Q1টা হচ্ছে আমাদের এই পাশে চলে যায়, তাহলে দেখো এখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আমরা পাচ্ছি বিটা, এটাই হচ্ছে আমাদের বীক্ষণ কোণ। এই কোণটাই কিন্তু আমাদের চোখের ভিতরে তৈরি হবে। আচ্ছা, এই কোণটা যদি বিটা হয় তাহলে কিন্তু এই কোণটাকে আমরা কি বলতে পারি? বিটা বলতে পারি। এটা হচ্ছে বিম্বের বীক্ষণ কোণ। আবার এই কোণটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে আলফা, মানে আলোক রশ্মি অভিলক্ষের সাথে যেই কোণে আপতিত হচ্ছে এটাকে আমরা বলতে পারি হচ্ছে আলফা। এটা হচ্ছে আমাদের লক্ষ্যবস্তুর বীক্ষণ কোণ, লক্ষ্যবস্তু যেই কোণে আসতেছে, এবং এই কোণটা কিন্তু আমরা এই পাশে পাচ্ছি, এটাও কিন্তু আমাদের আলফা। এখন অ্যাকচুয়ালি এই অভিলক্ষের সাথে লক্ষ্যবস্তু যে কোণটা তৈরি করতেছে, যেটাকে আমরা আলফা নাম দিলাম, এটাকে আমরা চোখে উৎপন্ন বীক্ষণ কোণের সমান ধরতে পারবো। লক্ষ্যবস্তু অভিলক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাকেই আমরা চোখে উৎপন্ন বীক্ষণ কোণ ধরতে পারবো। এটা ধরার কারণটা কি? কারণটা হচ্ছে লক্ষ্যবস্তু অ্যাকচুয়ালি অসীম দূরত্ব অবস্থিত। তো ওই লক্ষ্যবস্তু থেকে লেন্সের দূরত্ব যতটুকু, লক্ষ্যবস্তু থেকে চোখের দূরত্ব প্রায় ততটুকুই ধরা যায়। মানে যেহেতু এটা অসীম দূরত্ব অবস্থিত, এই লেন্স থেকে এই চোখের দূরত্বটাকে ওই অসীম দূরত্বের তুলনায় খুব নগণ্য চিন্তা করা যায়। এই কারণে লক্ষ্যবস্তু অভিলক্ষে যে কোণটা তৈরি করে আমরা ধরে নিতে পারি লক্ষ্যবস্তুর চোখে ওই সেম পরিমাণ কোণটাই তৈরি করবে। সো আমরা বলতে পারি লক্ষ্যবস্তুর যে বীক্ষণ কোণ সেটা হচ্ছে আলফা, এবং বিম্বের যে বীক্ষণ কোণ সেটা হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে বিটা। তাহলে এম কে বিবর্ধনকে আমরা লিখতে পারি হচ্ছে বিটা বাই আলফা। এখন এই বীক্ষণ কোণগুলো সাধারণত খুব ছোট হয়। যদি ছোট হয় তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা বিটা বা আলফাকে আমরা ট্যান বিটা বা ট্যান আলফা লিখতে পারি। অ্যাঙ্গেল ছোট হলে সেগুলোকে ট্যানে কনভার্ট করা যায়, এটা আমরা জানি। এখন ট্যান বিটা সমান কত? দেখো ট্যান বিটা সমান কিন্তু হচ্ছে এরকম যে লম্ব বাই ভূমি, মানে P1 Q1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কি FE। তাহলে আমরা ট্যান বিটাকে লিখতে পারি হচ্ছে P1 Q1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের FE। আর ট্যান আলফা যেটা, তোমরা যদি এখানে এই ত্রিভুজটাকে খেয়াল করো এখান থেকে এই ত্রিভুজটা পর্যন্ত, তাহলে এখানে যদি আমরা ট্যান আলফা নেই, এটা আলফা হলে এটাও আলফা হবে। ট্যান আলফা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে P1 Q1 ডিভাইডেড বাই হচ্ছে FO। তাহলে নিচে আমরা লিখতে পারি হচ্ছে P1 Q1 ডিভাইডেড বাই হচ্ছে আমরা পাচ্ছি FO। তাহলে P1 Q1 কাটাকাটি গেলে আমরা বিবর্ধন সমান পাচ্ছি FO বাই FE। এই জিনিসটা হচ্ছে আমি প্রমাণ করতে চাচ্ছিলাম যে অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য, শুধুমাত্র যদি অসীম দূরত্ব ফোকাসিং হয় তখন আমাদের যে বিবর্ধন সেটা পাওয়া যায় অ্যাকচুয়ালি অভিলক্ষের ফোকাস দূরত্ব ডিভাইডেড বাই অভিনেত্রের ফোকাস দূরত্ব। বিবর্ধনের বেলায় খুব সিম্পল একটা ফর্মুলা। এবং নলের দৈর্ঘ্য যেটা সেটা পাওয়া যায় হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব যোগ অভিনেত্রের ফোকাস দূরত্ব। তো আমি খুব স্লোলি তোমাদেরকে বোঝালাম, খুব ধীরে ধীরে ধাপে ধাপে তোমাদেরকে বুঝালাম যে অসীম দূরত্ব ফোকাসিংটা কি। অসীমে লক্ষ্যবস্তু থাকবে, আমাদের চোখ থেকে আমাদের যে বিম্বটা সেটাও আমাদের বিম্বের দূরত্বটা হচ্ছে অসীমে থাকবে, কিন্তু সেটা চোখে দেখার জন্য উপযুক্ত হবে না। এই কারণে অসীম দূরত্ব ফোকাসিং অ্যাকচুয়ালি কোনো কাজে লাগে না। তবে এটার যে ফর্মুলাগুলো খুব ইজি হয়। অসীম দূরত্ব ফোকাসিং থেকে যদি আমি সামান্য একটু লেন্সটাকে একটু আগে নিয়ে আসি, তাহলেই কিন্তু আমাদের যে ফোকাস দূরত্বটার ভিতরেই কিন্তু আমাদের এই P1 Q1 লক্ষ্যবস্তুটা পড়ে যাবে, মানে অভিলক্ষের প্রথম যে বিম্বটা সেটা পড়ে যাবে। এবং তখনই দেখা যাবে যে অ্যাকচুয়ালি তখন আর ফাইনাল যে বিম্বটা P2 Q2 সেটা কিন্তু আর অসীমে তৈরি হবে না, সেটা একটু মোটামুটি কাছাকাছি তৈরি হবে। তখন আমাদের চোখ সেটাকে স্পষ্ট দেখতে পারবে। তো এই যে অসীম দূরত্ব ফোকাসিং থেকেই অ্যাকচুয়ালি যখন আমরা একটু সামনে এগিয়ে যাব তখন যে ফোকাসিংটা আমরা পাবো সেটাকে আমরা বলে থাকি নিকট ফোকাসিং বা স্পষ্ট দর্শন ফোকাসিং, এবং এটা চোখের জন্য উপযুক্ত। চোখ এখানে বিম্বটাকে স্পষ্ট দেখতে পারবে। যদি এটা চাঁদ হয়, চাঁদের যে বিম্ব সেটা আমরা উল্টো দেখব কিন্তু স্পষ্ট দেখব, এবং মনে হবে যে চাঁদটা চোখের কাছে সামনে চলে আসছে। অসীম দূরত্ব ফোকাসিংটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা, বলতে গেলে মনে হবে যে চাঁদ অনেক দূরে ছিল, ওই চাঁদটার দূরত্বটাকে আমরা অনেক অসীমই দেখবো, মানে অ্যাকচুয়ালি লক্ষ্যবস্তু যেখানে ছিল আমরা বিম্বটাকেও সেখানেই দেখবো, কিন্তু নিকট ফোকাসিং ক্ষেত্রে বিম্বটা কিন্তু একদম চোখের সামনে ভাসতে থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, স্পষ্ট দর্শন ফোকাসিং এর বেলায় দেখো ওই একই রকম জিনিস, অসীম থেকে আমাদের আসতেছে আলো, অভিলক্ষের ক্ষেত্রে জিনিসটা আগের মতোই হবে, যে এখানে প্রথম বিম্বটা অভিলক্ষের যে ফোকাস সেই ফোকাস তলে গঠিত হবে P1 Q1, কিন্তু আমি যেহেতু অভিনেত্রটাকে একটু কাছে নিয়ে আসছি, সো এফিটা মানে অভিনেত্রের যে ফোকাসটা সেটা এখন এখানে চলে আসছে, তাহলে অভিনেত্রের ফোকাসের ভিতরেই আমাদের P1 Q1টা পড়তেছে। আর আমরা জানি ফোকাসের ভিতরে যদি কোনো লক্ষ্যবস্তু পড়ে তাহলে সেটা বিম্বটা তৈরি হয় হচ্ছে আমাদের এই লক্ষ্যবস্তু যে পাশে থাকে সেই পাশেই বিম্বটা হয় আমাদের অবাস্তব, এবং বিম্বটা হয় সোজা। যেহেতু P1 নিচে ছিল তাহলে P2 Q2টা আমাদের নিচেই থাকবে, যদিও এটা সাপেক্ষে সোজা কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্যবস্তু সাপেক্ষে হচ্ছে বিম্বটা অ্যাকচুয়ালি উল্টা। ক্লিয়ার? আচ্ছা, এখন যদি মনে করো আমরা এখানে যদি আমরা হচ্ছে একটু কি করতে চাই, আমরা যদি একটু ফর্মুলা এখানে ব্যবহার করতে চাই, তাহলে এখানে আমাদের ফর্মুলাগুলো একটু ডিফারেন্ট টাইপের হবে।
ধরে নাও হচ্ছে এখানে আমরা যে বিবর্ধনকে আমরা বলতে পারি হচ্ছে বিটা বাই আলফা। ক্লিয়ার? এখানে আমরা বিবর্ধনকে বলতে পারি হচ্ছে বিটা বাই আলফা। তো বিটা অ্যাকচুয়ালি হচ্ছে এইটা, তাহলে বিটা বাই আলফাকে আমরা বলতে পারি কিন্তু tan বিটা বাই tan আলফা। tan বিটা বাই হচ্ছে আমাদের tan আলফা। এখন tan বিটা মানে কি? tan বিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। tan বিটাকে আমরা লিখতে পারি হচ্ছে p1 q1 ডিভাইডেড বাই হচ্ছে eq1। p1 q1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের eq1। আর tan আলফা কোনটা? আমরা যদি মনে করি এখানে আবার এই ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, তাহলে tan আলফা সমান হচ্ছে p1 q1 ডিভাইডেড বাই হচ্ছে oq1। p1 q1 ডিভাইডেড বাই হচ্ছে oq1। তো আমি p1 q1 কাটাকাটি দিই, তাহলে বিবর্ধন সমান আমরা পাবো oq1 টা চলে যাবে উপরে আর eq1 টা থাকবে হচ্ছে নিচে। এখন oq1 ও থেকে q1 পর্যন্ত দূরত্বটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, কারণ অসীম থেকে যে লক্ষ্যবস্তু থেকে যে আলোটা আসতেছিল সেটা কিন্তু ফোকাসেই মিলবে। তাহলে oq1 কে আমরা বলতে পারি ফোকাস দূরত্ব অভিলক্ষে, সেটা হচ্ছে fo। আর নিচে শুধুমাত্র থাকতেছে আমাদের হচ্ছে eq1। তো এটা আমরা হচ্ছে লিখে রাখলাম, বিবর্ধনের জন্য লিখে রাখলাম। তো eq1 তো অ্যাকচুয়ালি এইভাবে অঙ্কের মধ্যে দেওয়া থাকবে না, আমাদের ফর্মুলাটাকে একটু মডিফাই করতে হবে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে লেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ফর্মুলা ইউজ করি, সেটা হচ্ছে যে অভিনেত্রের জন্য 1/eq1 প্লাস হচ্ছে আমাদের 1 হচ্ছে e থেকে q2 পর্যন্ত হচ্ছে আমাদের কি বিম্বের দূরত্ব 1/eq2 ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি হচ্ছে 1/fe। সবাই এটা আমরা জানি যে 1/u প্লাস 1/v ইজ ইকুয়াল টু আমরা পাই হচ্ছে 1/f। তো এখানে আমাদের লক্ষ্যবস্তু দূরত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি e থেকে q1 পর্যন্ত eq1, বিম্বের দূরত্বটা অ্যাকচুয়ালি আমরা পাচ্ছি হচ্ছে e থেকে q2 পর্যন্ত eq2, আর fe টা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব। ক্লিয়ার? আচ্ছা, আমরা এখানে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে আমরা এখানে এই যে 1/eq1 টাকে বের করতে পারি যে 1/eq1 অ্যাকচুয়ালি কত। তো 1/eq1 সমান হবে আমাদের এরকম যে 1/fe তারপর মাইনাস হবে আমাদের 1/eq2। ক্লিয়ার? 1/eq2। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে e থেকে q2 পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা যদি হচ্ছে আমাদের যদি চোখটা লেন্সের সাথে লাগানো থাকে, তাহলে e থেকে q2 পর্যন্ত দূরত্বটা যদি আমাদের স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বের মধ্যে পড়ে, মানে এইখান থেকে এতটুকু দূরত্ব যদি আমাদের এই ক্যাপিটাল ডি এর সমান হয়, তাহলে হচ্ছে এই চোখের কাছে এই বিম্বটাকে সবচেয়ে বেশি বড় মনে হবে। কারণ এই p2q2 যেই অবস্থানে আছে সেই অভিনেত্র থেকে সেই অবস্থানের দূরত্বটাই কিন্তু হচ্ছে আমাদের ফাইনাল বিম্বের দূরত্ব, এবং এই ফাইনাল বিম্বের দূরত্ব যদি লেন্স থেকে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বে থাকে, মানে 25 সেন্টিমিটার দূরত্বে থাকে, তাহলে আমাদের চোখ এই জিনিসটাকে সবচেয়ে বেশি বড় দেখবে। এই কারণে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই যে eq2 এই ভ্যালুটার পরিবর্তে আমরা কিন্তু বসাতে পারি হচ্ছে -d, কারণ eq2 অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের v, তাই না? eq2 অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের v, মানে অভিনেত্রের বিম্বের দূরত্ব। তো বিম্বের দূরত্বটাকে আমরা -d লিখতে পারি। মাইনাস কেন লিখলাম? কারণ এই যে বিম্বটা কিন্তু হচ্ছে একটা অবাস্তব বিম্ব। তো এই যে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি এরকম যে 1/eq1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/fe, এখানে -d বসালে আমরা পাবো হচ্ছে +1/d। ক্লিয়ার? এখন এই যে ধরো এই যে 1/eq1 এই ভ্যালুটা কিন্তু 1/fe প্লাস 1/d, এই ভ্যালুটাতে আমি এখানে বসাই, কারণ এখানে m কিন্তু ছিল fo ইনটু 1/eq1। তাহলে আমরা বিবর্ধনের জন্য ফর্মুলা এরকম পাবো, m সমান পাবো হচ্ছে fo ইনটু 1/eq1 এর পরিবর্তে এটা বসাবো, তাহলে fo ইনটু আমরা পাচ্ছি কত 1/fe প্লাস হচ্ছে আমরা পাচ্ছি 1/d। এখন যদি আমরা এই ভিতর থেকে 1/fe টা কমন নেই, তাহলে m সমান আমরা পাবো এরকম যে fo ডিভাইডেড বাই হচ্ছে আমাদের fe, তাহলে 1/fe কমন নিলে এখানে থাকবে আমাদের 1, আর এখানে তো fe ছিল না, তাহলে এখান থেকে 1/fe কমন নিলে উপরে একটা fe চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে fe ডিভাইডেড বাই হচ্ছে d। তাহলে অনেক কাহিনী করে আমরা এই নিকট ফোকাসিং এর জন্য, স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য বা নিকট ফোকাসিং এর জন্য কিন্তু আমরা একটা ফর্মুলা বের করে ফেললাম, সেটা হচ্ছে যে বিবর্ধনের ফর্মুলা m সমান fo/fe ইনটু 1 প্লাস fe/d। ক্লিয়ার? তো আশা করি তোমরা ওভারঅল আইডিয়াটা তোমরা পেয়েছো। এখন এখান থেকে কিন্তু আমরা লক্ষ্যবস্তুর থেকে আমরা এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা নলের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারি। তো দেখো নলের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি কত হবে? নলের দৈর্ঘ্যটা অ্যাকচুয়ালি হবে দেখো যে o থেকে q1 পর্যন্ত দূরত্ব প্লাস e থেকে q1 পর্যন্ত দূরত্ব, এটা হচ্ছে আমাদের নলের দৈর্ঘ্য। তাহলে আমরা একটু সাইডে লিখি, l সমান হচ্ছে oq1 প্লাস হচ্ছে eq1। ক্লিয়ার? আচ্ছা, তো oq1 অ্যাকচুয়ালি কত? oq1 অ্যাকচুয়ালি কিন্তু হচ্ছে আমাদের অভিলক্ষের ফোকাস দূরত্ব fo, আর eq1 কত?
ইকিউ ওয়ানের ভ্যালুটা আমাদের বের করতে হবে। দেখো যে 1/ইকিউ ওয়ান যদি এরকম হয় তাহলে এই 1/ইকিউ ওয়ানকে আমরা যদি একটু ভেঙে ফেলে আমরা লসাগুলো এরকম পাবো, উপরে পাবো হচ্ছে আমরা ডি প্লাস এফি আর নিচে পাবো হচ্ছে ডি ইন্টু এফি। তাহলে 1/ইকিউ ওয়ান যদি এরকম হয় তাহলে ইকিউ ওয়ান হবে এই জিনিসটার উল্টা, এই জিনিসটাকে উল্টা দিলে আমরা পাচ্ছি হচ্ছে ডি ইন্টু এফি ডিভাইডেড বাই হচ্ছে ডি প্লাস এফই। তাহলে আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, সেটা হচ্ছে স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য বা নিকট ফোকাসিং এর জন্য আমাদের নলের দৈর্ঘ্য এল সমান হবে অভিলক্ষের ফোকাস দূরত্ব যোগ ডি ইন্টু এফি ডিভাইডেড বাই ডি প্লাস এফি। তো এই যে দুটা ফর্মুলা, একটা হচ্ছে স্পষ্ট দর্শনের ক্ষেত্রে বিবর্ধনের ফর্মুলা এবং স্পষ্ট দর্শনের ক্ষেত্রে নলের দৈর্ঘ্যের ফর্মুলা, এই দুটা ফর্মুলা যদি আমাদের মনে থাকে তাহলেই হচ্ছে আমাদের টেলিস্কোপ সংক্রান্ত কোনো সমস্যায় আমরা আর সমস্যা ফেস করব না। তো আমি ওভারঅল যদি একটু আইডিয়া তোমাদেরকে দেই, আমি যদি মনে করো বিবর্ধনের জন্য সব সূত্রকে যদি একসাথে নিয়ে আসি, তাহলে দেখো বিবর্ধন মানে হচ্ছে দূরবীক্ষণ যন্ত্রে বিবর্ধন বলতে বিম্ব লক্ষ্যবস্তুর দ্বারা চোখে সৃষ্ট যে বীক্ষণ কোণ তার অনুপাতকে বোঝায়। তাহলে এম সমান আমরা জানি বিটা বাই আলফা, খুবই বেসিক একটা ফর্মুলা। তো যদি স্পষ্ট দর্শন না হয়ে যদি স্বাভাবিক দর্শন হইতো, একদম প্রথম যে থিওরিটা আমরা শিখলাম স্বাভাবিক দর্শন ফোকাসিং এর ক্ষেত্রে এম কে আমরা লিখতে পারি এফ ও বাই এফই, খুবই বেসিক ফর্মুলা। কিন্তু যদি আমরা স্পষ্ট দর্শন ফোকাসিং ক্ষেত্রে যাই তখন এত ফর্মুলা সহজ থাকে না, এই এফ ও বাই এফির সাথে গুণ হয়ে যায় আমাদের 1 প্লাস এফই বাই ডি, যেটা আমরা ঠিক আগের পেজটাতে প্রমাণ করছি, এফ ও বাই এফি ডিভাইডেড বাই 1 প্লাস এফই বাই ডি। আবার যদি মনে করো দূরবীক্ষণ নলের দৈর্ঘ্য চিন্তা করো, নলের দৈর্ঘ্যের ক্ষেত্রে যদি মনে করো আমরা অসীম দূরত্ব ফোকাসিং এর বেলায় যাই তাহলে খুব সোজা যে এফ ও আর এফই যোগ করলে নলের দৈর্ঘ্যটা পাওয়া যাচ্ছে। কারণ আমরা ছবিটা আবার রিভিউ করে আসি যে আমাদের হচ্ছে কোথায় জানি ছবিটা গেল, হ্যাঁ, যে এখান থেকে ও থেকে আমাদের P1 Q1 পর্যন্ত ছিল আমাদের অভিলক্ষের ফোকাস দূরত্ব, আর ই থেকে P1 Q1 ছিল আমাদের অভিনেত্রের ফোকাস দূরত্ব। জাস্ট দুটো যোগ করে দিলে আমাদের নলের দৈর্ঘ্য পাওয়া সম্ভব হয়েছিল। কিন্তু স্পষ্ট দর্শন ফোকাসিং এর বেলায় ব্যাপারটা তো সোজা না, ও থেকে Q1 পর্যন্ত হচ্ছে আমাদের অভিলক্ষের ফোকাস দূরত্বটা আমরা লিখলাম, কিন্তু বাকিটা কিন্তু অভিনেত্রের ফোকাস দূরত্ব না, এর থেকে একটু কম। তো ওই দূরত্বটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকিউ1, ইকিউ1 কে আমরা ভেঙে পাইলাম হচ্ছে ডি ইন্টু এফি ডিভাইডেড বাই ডি প্লাস এফি। তাহলে আমাদের ফর্মুলা এরকম দাঁড়াবে এল সমান হচ্ছে এফও প্লাস ডি ইন্টু এফি ডিভাইডেড বাই হচ্ছে ডি প্লাস এফি। তো এই তো আমাদের তাহলে মোটামুটি চারটা ফর্মুলা। অসীম দর্শন ফোকাসিং এর জন্য হচ্ছে আমাদের বিবর্ধন আর নলের দৈর্ঘ্যের ফর্মুলা, আর স্পষ্ট দর্শন ফোকাসিং এর জন্য হচ্ছে বিবর্ধন আর নলের দৈর্ঘ্যের ফর্মুলা। এই ফর্মুলাগুলো মুখস্থ হয়ে গেলেই হচ্ছে আমরা মোটামুটি সব অঙ্ক করতে পারবো। আর সবার শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র বা রিফ্লেক্টিং টেলিস্কোপ। এখানে একটু ভুল ছিল, এটা হচ্ছে রিফ্লেক্টিং হবে, যে ইংলিশটা ঠিক আছে, রিফ্লেক্টিং টেলিস্কোপ। তো সেখানে আমরা দেখব বিবর্ধন মানে হচ্ছে অবতল দর্পণের যে ফোকাস দূরত্ব ডিভাইডেড বাই অভিনেত্র লেন্সের ফোকাস দূরত্ব, এটাকে বিবর্ধন বলা হয়ে থাকে। তো এটা কিভাবে কাজ করে, এখানে বড় একটা অবতল দর্পণ বসানো হয়, অসীম দূরত্ব থেকে ধরো গ্রহ নক্ষত্র থেকে যে আলোগুলো আসতেছে সেখানে সমান্তরাল ভাবে আসবে, আসার পরে এই যে দর্পণটা অবতল দর্পণ তার ফোকাসে সব আলোক রশ্মি মিলিত হবে, ওই ফোকাসের জায়গাতে একটা সমতল দর্পণ রাখতে হবে, সেই সমতল দর্পণটা থাকবে হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো এই যে ফোকাসে যে আলোক রশ্মিগুলো মিলিত হওয়ার কথা ছিল সেগুলো আবার কি হবে, প্রতিফলিত হয়ে আবার আরেক জায়গায় হচ্ছে মিলবে, আরেকটা বিন্দুতে মিলবে। এই বিন্দুটাতে যদি আমরা অন্যটা লেন্সের ফোকাসটা মধ্যে প্লেস করি, মানে ধরো এখানে একটা উত্তল লেন্স রাখবো, যে উত্তল লেন্সটাকে আমরা বলতে পারি হচ্ছে অভিনেত্র। তো এই অভিনেত্রের যে ফোকাস দূরত্ব, অভিনেত্রের ফোকাস দূরত্ব যদি আমরা এই জায়গাতে বসাই, তাহলে যেহেতু এই আলোক রশ্মিগুলো এখানে মিলে আবার ছড়িয়ে যাবে, তাহলে আমরা বলতে পারি এই বিন্দুটা থেকে আলোক রশ্মিগুলো আসতেছে। তাহলে ফোকাস থেকে যদি কোনো আলোক রশ্মি আসে কোন উত্তল লেন্সের মধ্যে পড়ে, তাহলে এটা সমান্তরাল ভাবে চলে যায় এবং অসীমে বিম্ব গঠন করে। তো আমরা দেখতে পারতেছি অসীম থেকে যে আলোক রশ্মিটা দর্পণের মধ্যে পড়ছিল, সেই দর্পণের মধ্যে পড়া বিম্বটা সমতল দর্পণে প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে অভিনেত্রের অপর পাশে অসীম দূরত্বে একটা বিম্ব গঠন করবে। তাহলে কিন্তু আমরা একটা প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র পাইলাম, যেখানে আমাদের কি হচ্ছে অসীম দর্শন ফোকাসিংটা আমরা পাচ্ছি। তো যেই দূরবীক্ষণ যন্ত্রে অভিলক্ষ্য হিসেবে অবতল দর্পণ ব্যবহার করা হয় এবং অভিনেত্র হিসেবে লেন্স ব্যবহার করা হয়, সেটা কি বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি প্রতিফলক দূরবীক্ষণ যন্ত্র। এবং এটার যে বিবর্ধন সেটা রাশিমালা হচ্ছে এই অবতল দর্পণের ফোকাস দূরত্ব এফওটা থাকবে উপরে, আর এই অভিনেত্রের ফোকাস দূরত্ব এফিটা থাকবে নিচে। তাহলে এফও কে এফি দিয়ে ভাগ করলে আমরা বিবর্ধন পাচ্ছি। এই সূত্রটাকে যদি আমরা একটু ইলাবোরেটলি ফর্মুলা আকারে প্লেস করি, এম সমান এফও বাই এফি কে, তাহলে আমরা পাবো এম সমান হচ্ছে এফও ইন্টু 1 বাই এফি প্লাস হচ্ছে 1 বাই ডি। তো অ্যাকচুয়ালি আগের মতো আমরা যদি এখানে 1 বাই এফিটা কমন নেই, 1 বাই এফিটা যদি কমন নেই, তাহলে ভিতরে আমরা পাবো হচ্ছে 1 প্লাস এফি বাই ডি। তাহলে দেখা যাচ্ছে যে রিফ্লেক্টিং টেলিস্কোপ, যেটা এই রিফ্লেক্টিং টেলিস্কোপের যে ফর্মুলা ম্যাগনিফিকেশনের, সেখানে কিন্তু হচ্ছে আমরা এই যে আগের মতোই আমরা পাচ্ছি যে অসীম দর্শন ফোকাসিং এর জন্য আমরা পাচ্ছি এফও বাই এফি। আর যদি স্পষ্ট দর্শন ফোকাসিং এর বেলায় যাই, তাহলে কিন্তু আমরা ফর্মুলাটাকে চেঞ্জ করে এরকম ফর্মেটে দেখতে পারতেছি, যেটা হচ্ছে আমাদের ওই প্রতিসারক দূরবীক্ষণ যন্ত্রের সাথে সম্পূর্ণ হচ্ছে মিলে যায়।
তো এখন আমরা মোটামুটি সব থিওরি কভার করলাম, এখন হচ্ছে আমরা ডিরেক্টলি অঙ্কে চলে যাই। দেখো, একটি নভ দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য এবং অভিনেত্রীর ফোকাস দূরত্ব যথাক্রমে হচ্ছে 20 সেন্টিমিটার এবং 2 সেন্টিমিটার। তাহলে এফ ও যেটা সেটা হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার এবং এফ ই যেটা সেটা হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য অভিলক্ষ্য অভিনেত্রীর মধ্যে দূরত্ব, অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য অভিলক্ষ্য এবং অভিনেত্রীর মধ্যে দূরত্ব মানে অ্যাকচুয়ালি হচ্ছে নলের দৈর্ঘ্য বোঝানো হচ্ছে। তো নলের দৈর্ঘ্য হচ্ছে আলটিমেটলি এফ ও প্লাস এফ ই সমান হচ্ছে 20 প্লাস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 22 সেন্টিমিটার। এবং বিবর্ধন আমরা জানি অসীম দূরত্ব ফোকাসিং এর জন্য বিবর্ধন খুব সহজ, যে এফ ও বাই এফ ই তার মানে 20 ভাগ 2 মানে হচ্ছে আমাদের 10। এই দুটো অ্যান্সার কিন্তু আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি। অ্যান্সার হচ্ছে 22 সেন্টিমিটার আর হচ্ছে বিবর্ধন হচ্ছে 10। খুব ইজি। পরের অঙ্কটাতে আমরা চলে যাই। 4 বিবর্ধন বিশিষ্ট একটি নবদূরবীক্ষণ যন্ত্রের লেন্স দুটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 36 সেন্টিমিটার, লেন্স দুটির ফোকাস দূরত্ব নির্ণয় করো। বিবর্ধন যদি 4 হয়, আমরা যদি অসীম দূরত্ব ফোকাসিং এর কেসটা ধরে নেই, অসীম দূরত্ব ফোকাসিং এর ক্ষেত্রে আমরা জানি যে m ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ও ডিভাইডেড বাই হচ্ছে এফ ই, আবার নলের দৈর্ঘ্য l সমান হচ্ছে এফ ও প্লাস এফ ই। যদিও এখানে কিছু বলা হয় না এটা অসীম দূরত্ব ফোকাসিং নাকি স্পষ্ট দর্শন ফোকাসিং, আমরা একটা ধরে অঙ্ক করতে পারবো, কারণ বিবর্ধনের মান 4 আর নলের দৈর্ঘ্য 36, এই দূরত্ব কনস্ট্যান্ট। যদি স্পষ্ট দর্শন ফোকাসিং হয় তাহলে এখানে জাস্ট ওই যে এক্সট্রা ডি চলে আসবে। তো স্পষ্ট দর্শন ফোকাসিং এর ফর্মুলা দিয়ে অঙ্কটা করা যাবে, কিন্তু সেখানে অঙ্কটা জাস্ট একটু কমপ্লেক্স হবে, শুধু শুধু কমপ্লেক্সিটি বাড়িয়ে তো লাভ নাই। সো আমরা যদি সহজ ফর্মুলা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারি। m ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ও বাই এফ ই, তার মানে আমরা বলতে পারি বিবর্ধন 4, তাহলে 4 ইজ ইকুয়াল টু এফ ও বাই এফ ই। এখান থেকে আমরা পাচ্ছি এফ ও সমান কত, এফ ও সমান হচ্ছে 4 এফ ই, 4 এফ ই। এই যে এফ ও সমান যে 4 এফ ই জিনিসটা আমরা এখানে বসাই, তাহলে নলের দৈর্ঘ্য l সমান হচ্ছে 4 এফ ই প্লাস হচ্ছে এফ ই, মানে l সমান হচ্ছে আমাদের 5 এফ ই। তাহলে এফ ই সমান কত, এফ ই সমান হচ্ছে l বাই 5। এখন l কত, l হচ্ছে আমাদের 36 সেন্টিমিটার, তাহলে 36 বাই 5 সেন্টিমিটার। তাহলে এটা কত আসে অ্যানসার, কত 36 বাই 5, এফ ই সমান হচ্ছে আমাদের 7.2 সেন্টিমিটার। এবং এই এফ এর ভ্যালুটা যদি আমরা আবার এখানে বসাই তাহলে আমরা এফ ও পাবো, এফ ও সমান হচ্ছে এল মাইনাস এফ ই, তার মানে 36 মাইনাস 7.2 ইজ ইকুয়াল আমরা পাবো হচ্ছে 28.8 সেন্টিমিটার। এটা হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমরা এটা অঙ্ক করে ফেললাম খুব ইজিলি। এখন আমরা পরের অঙ্কটাতে চলে যাই। একটি নবদূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ্য অভিনেত্রীর ফোকাস দূরত্ব যথাক্রমে 50 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার। তাহলে এফ ও হচ্ছে আমাদের 50 সেন্টিমিটার, এফ ই হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার। নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রটির দৈর্ঘ্য এবং এর দ্বারা সৃষ্ট বিবর্ধন নির্ণয় করো। জাস্ট মুখস্থ ফর্মুলা বসাই দিব। যন্ত্রের দৈর্ঘ্যের ফর্মুলা হচ্ছে এফ ও প্লাস ডি ইনটু এফ ই ডিভাইডেড বাই হচ্ছে ডি প্লাস এফ ই। এবং আমরা জানি যে ডিটাকে এমন ভাবেই চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদের ডি এর মধ্যে প্লাস মাইনাস কোনো চিন্তা করতে হবে না, জাস্ট নরমাল 25 সেন্টিমিটার বসাই দিলেই হবে। নলের দৈর্ঘ্য এল, এফ ও কত, এফ হচ্ছে আমাদের 50, তাহলে 50 প্লাস ডি হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, 25 ইনটু এফি, এফি হচ্ছে আমাদের 5 ডিভাইডেড বাই হচ্ছে 25 প্লাস হচ্ছে 5। তাহলে আমরা নলের দৈর্ঘ্য পাবো 54.17 সেন্টিমিটার। তোমরা তারপর ওটা মিলাই নিবা আমার অ্যান্সারের সাথে। আর বিবর্ধন যেটা, বিবর্ধনের ফর্মুলা হচ্ছে আমাদের এরকম যে এফ ও ডিভাইডেড বাই এফ ই 1 প্লাস হচ্ছে আমাদের এফ ই ডিভাইডেড বাই হচ্ছে ডি। তাহলে এফ ও কত, এফ ও হচ্ছে আমাদের 50, তাহলে 50 ভাগ হচ্ছে আমাদের 5, 1 প্লাস হচ্ছে 5 ডিভাইডেড বাই 25। এখানে ডি যখন আমরা বসাবো তখন প্লাস মাইনাসে চিন্তা করতে হবে না, কারণ ডিটাকে আমি থিওরিতেই প্লাস মাইনাসে কারেকশনটা করে নিয়ে আসছি। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে বিবর্ধনটা হচ্ছে 12। তো আশা করি তোমরা সবকিছু ঠিকমতো বুঝতে পারলা। আজকের ক্লাস আমাদের এতটুকুই। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা অনেক বেশি উপকৃত হবা এবং আমাদের এই ক্লাসগুলো তোমরা সর্বত্র তোমাদের ক্লাসমেটদের সাথে একটু শেয়ার করবা। আর আমাদের সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্ট থাকার জন্য তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আমাদের যে ফেসবুক পেজ রুটস এডু, সেখানে তোমরা একটা লাইক দিয়ে রাখতে পারো। আমাদের ফেসবুকে একটা পাবলিক গ্রুপ আছে, আমাদের সকল আপডেট সেই পাবলিক গ্রুপটাতে দেওয়া হয়, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের যে ইউটিউব চ্যানেল সেখানে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা চেপে রাখবা, যাতে প্রতিনিয়ত নতুন যে ক্লাসগুলো আসতেছে সেটা নোটিফিকেশন তোমরা পাও। আর আমাদের সাথে ইনস্টাগ্রামে কানেক্ট থাকার জন্য তোমরা ফলো করতে পারো রুটস এডু লাইফ ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।